আমি তোকে একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ বলেছি, কেমন দেবে 5 নম্বর কন্ট্যাক্ট যদি দেয়, ওরা তোকে বলে দেবে ওই যে আমরা বের করতে হবে না বাই কস্ট অফ কন্ট্যাক্ট সিডি, ওর টাকাটা বলে দেবে। ও তোকে বলে দেবে ওয়ার্ক সার্টিফাইড বলে দেবে, আচ্ছা ওয়ার্ক সার্টিফাইড বলবে না, ও ক্যাশ রিসিভ বলে দেবে, রিটেনশন বলে দেবে, ওয়ার্ক আনসার্টিফাইড বলে দেবে, কন্ট্যাক্ট প্রাইস বলে দেবে। তার মানে তুই বুঝতে পারছিস, কস্ট অফ কন্ট্যাক্ট বলে দিল, ক্যাশ রিসিভ দিয়ে দিচ্ছে, রিটেনশন বলে দিল, ক্যাশ রিসিভ আর রিটেনশন দিয়ে দিলে ওয়ার্ক সার্টিফাইড বেরিয়ে গেল, ওয়ার্ক আনসার্টিফাইড দিয়ে দিল, ওখানে নোশনাল প্রফিট বেরিয়ে গেল। এবার নোশনাল প্রফিট যত টাকা হয়, নোশনাল প্রফিট আর নাম অ্যাকাউন্টিং প্রফিট, যত টাকা নোশনাল প্রফিট হয় তার মধ্যে কিছুটা হয় তোর প্রফিট অন কন্ট্যাক্ট আর কিছুটা রিজার্ভ। এবার তুই স্যার কি করে বের করবি, পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড বের করবি, বেরিয়ে গেল। তারপর বুঝতে পারবি 1/3 হবে নাকি 2/3 হবে নাকি কিছুই হবে না, করে প্রফিট বেরোলো, যত টাকা প্রফিট বেরোলো বাকি রেখে দিত। এই তো ভেরি ভেরি সিম্পল অঙ্ক, ঠিক আছে তো, ভেরি ভেরি সিম্পল অঙ্ক। তো করবো, বুঝতে পারছিস তো। এবার তুই বল আমি কি দাগ তোর যেমন বলি তেমন করাবো, তোরা যদি বলি স্যার দাগ কেটে করান, আমার মাথায় ঢোকে দাগ কেটে বেশি, দাগ কেটে করাবো। এবার কেউ যদি বলে না আমার তো পুরো চোখের সামনে ভাসছে কোন দিক কি বস্তু, তাহলে আপনি ওইভাবেই করেন ডাইরেক্ট। বুঝতে পারছিস তো কি বললাম, আমাকে যেমন বলে তেমন করে দিতে পারবো, দাগ কেটে, তোরা বলি দাগ কেটে করায়, তারপর অল্টারনেটিভ দেখিয়ে দিচ্ছি, সবই দেখিয়ে দেবো, ঠিক আছে তো। দেখ দাগ কাট, দাগ কাট রাফলি রাফলি, এটা ওয়ার্কিং কিন্তু, হ্যাঁ ওয়ার্কিং দাগ। তোকে অ্যাকচুয়ালি তুই বল না, আমার কথা মন দিয়ে শোন, কোশ্চেনে কি বের করতে বলেছে, তোকে বলেছে পিপিআর কন্ট্রাক্ট অ্যাকাউন্ট বলেছে একবার, তার মানে তোর মেন তো না, এটা রাফ, এটা রাফ, তাই তো। কি বের করতে বলেছে তোকে, বের করতে হবে প্রফিট অন কন্ট্রাক্ট বের করতে হবে, তাহলে এটা রাফ। তা রাফে কি হতো, এই যে কি লিখতি এখানে, এখানে দেখ ভালো করে শোন, মন দিয়ে শোন, এই দেখ শোন, যখন ফার্স্ট স্টেপ করতাম এখানে লিখতে হবে বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি, লিখতাম তো, সেটাই তো আবার পরের স্টেপে এখানে চলে আসে টু কস্ট অফ কন্ট্রাক্ট বিডি, আমি ডাইরেক্ট লিখতে পারি টু কস্ট অফ কন্ট্রাক্ট বিডি। এবার দেখ কোশ্চেন পড়ে বল কত বলেছে, এটা কিন্তু রাফ, বারবার বলছে কিন্তু রাফ করছি, রাফ, ঠিক আছে তো, এটা রাফ করছি 5,50,000। এইদিকে লিখতাম কি বাই WIPCD, লিখবো ওয়ার্ক সার্টিফাইড। আচ্ছা আমার ভিডিওতে অঙ্ক করানো ছিল তাই তো, ওয়ার্ক সার্টিফাইড কত বলেছে, আমাকে বলেছে স্যার বলেনি, আরে বের করতে পারিস না তুই, না বললে শিখেছি তো। এই যেখানে করে দিই 6,25,000 ডিভাইড বাই, আচ্ছা রিটেনশন কত ছিল 15%, 6,25,000 বাই 85 ইনটু 100 কত হচ্ছে তোদের, আরে 6,25,000 কেন বললাম, 5,50,000 ছিল নাকি ক্যাশ রিসিভ, এক মিনিট বললি 5,31,250 ডিভাইড বাই 85 তাই তো ইনটু 100 কত হচ্ছে 6,25,000 ওয়ার্ক সার্টিফাইড। এবার কি লিখতাম ওয়ার্ক আনসার্টিফাইড, ওয়ার্ক আনসার্টিফাইড কত টাকা দিয়েছে 25,000, তাহলে 6,25,000 সঙ্গে 25 যোগ করলে কত হয় 6,50,000, এই 6,50,000 এই দিকে বসিয়ে দেন, 6,50,000 থেকে 5,50,000 বাদ দিলে কত 1,00,000 টাকা। এটাকে কি লিখবো টু নোশনাল প্রফিট, টু নোশনাল প্রফিট এটাই। এখন তুই যদি বলিস স্যার আমি দাগ কেটে না করলে কি করে করতে পারিস, তোর মনে প্রশ্ন হলো, তোর মনে প্রশ্ন স্যার আমি পরীক্ষায় দাগ কেটে করবো না, আমি এরকম দাগ কেটে করবো না, আমি অনেক শর্টে করার চেষ্টা করবো, কি করে করতে পারিস, শর্টেও করবো ফুল মার্কসও দেবে, কি করতে পারিস তুই প্রথমে কি করবি, তোকে তো কি বের করতে বলেছে কোশ্চেনে, কি বের করতে বলেছে প্রফিট অন কন্ট্রাক্ট, এটাই তো বের করতে বলেছে। তো প্রফিট অন কন্ট্রাক্ট বের করতে গেলে কি লাগে নোশনাল প্রফিট লাগে, হ্যাঁ কি না আগে বল না, তুই প্রফিট অন কন্ট্রাক্ট বের করতে গেলে কি লাগে সর্বপ্রথম নোশনাল প্রফিট লাগবে তো, তার মানে তুই প্রথমেই করতে পারতি লিখতি ক্যালকুলেশন অফ নেট প্রফিট, সরি নোশনাল প্রফিট, ক্যালকুলেশন অফ নোশনাল প্রফিট। এই দেখো পেন কত এই পেনটা নি, এটা তো আমি রাফ বোঝালাম, কিন্তু আমি পরীক্ষায় যদি অঙ্ক করি কিভাবে করবো দেখাচ্ছি, তাই আমি এখানে করছি, মানে এটা আমার অঙ্কের পার্ট নয়, এটা আমি তোদের বোঝানোর জন্য দেখালাম। আমি যদি পরীক্ষায় করি কি করে করবো, আমি যদি মানে এই রাফ না করি, বুঝতে পারছিস কি করে করবো বল না, প্রথমে কি করে করবো নোশনাল প্রফিট, বল না নোশনাল প্রফিট কোনটা, এই 1,00,000 টাকা কি করে বের করলাম, স্যার এই তো সোজা তো, এই দুটো যোগ করে এটা বাদ দিয়ে দিই, শর্ট কোশ্চেন দিলে এইভাবেই তুই করিস, বেটার হবে, বেটার বেটার হবে, কি বললাম বুঝতে পারিস, আমি লিখে দিচ্ছি, আমি অর বলে লিখছি, অর বলে লিখছি, অর যেটা করবো পরীক্ষার হলে, যেটা আমি পরীক্ষার হলে করবো, কি লিখবো ক্যালকুলেশন অফ, কি বলছি স্যার এর মধ্যে বাকিটা ধরবে না, ধরে দেবো একটু ছেড়ে দে, দুটোই ঠিক, বারবার বলছি এখন যেটা করছি এটাও তুই করতে পারিস, আর তুই যদি এটা করিস কারোর ক্ষমতা নেই কাটার, দুটোই পুরো পারফেক্ট, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি।
পরীক্ষার হলে কেমন টাইম হয় তুই বুঝে করে নিবি, দুটোই জানি তো নিজেই পারবি। কম্পিউটেশন অফ নোশনাল প্রফিট, কম্পিউটেশন অফ নোশনাল প্রফিট কি লিখলাম, কম্পিউটেশন অফ বা ক্যালকুলেশন অফ নোশনাল প্রফিট কি করে করলাম দেখ, প্রথমে লিখছি ওয়ার্ক সার্টিফাইড, তাই তো কি করে বেরোলো 5,31,250 ডিভাইডেড বাই 85 ইনটু 100 কত হচ্ছে 6,25,000। এর সাথে যোগ করব কি ওয়ার্ক আনসার্টিফাইড কত টাকা 25,000, টোটাল কত হচ্ছে 6,50,000। এর থেকে মাইনাস কি করব কস্ট অফ কন্ট্রাক্ট, তাই তো কত টাকা 5,50,000, 1,00,000 টাকা বেরিয়ে গেল নোশনাল প্রফিট। আমার মতে বলে জানিস তুই এখন বলতো স্যার কোনটা করা বেটার, আমি বলবো কোনটা করা বেটার, আমি বলবো কোনটা করা বেটার কেন, তোর তো মাথায় ভাসছে, তোর তো চোখের সামনে তো পিকচার উঠে এসেছে যে কোথায় কি বসে, এটা করে সময় নষ্ট করা বেকার। এইটুকু হয়ে গেল আর এক লাইন অঙ্ক শেষ, আর এক লাইন অঙ্ক শেষ হয়ে যাবে, তো আমার 5 নম্বরের জন্য এত কম সময় দেওয়া যাবে বেটার। এরপরে কি করতাম বল, নোশনাল প্রফিট বেরিয়ে গেলে কি করতাম স্যার ওই পার্সেন্টেজ বের করতাম, কি হ্যাঁ কি না বল না, হ্যাঁ কি না, তাহলে কর এর নিচে নিচে কর পারলে পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড ফর্মুলা কি ছিল ডব্লিউসি লিখলাম বাই কন্ট্রাক্ট প্রাইস সিপি লিখলাম, শর্টে লিখলাম, তোরা ফুল ফর্ম লিখিস। তোরা পরীক্ষায় ডব্লিউসি সিপি লিখিস না, ডব্লিউসি লিখলে অনেকে ভাবে ওয়ার্ক কস্ট, সিপি মানে ভাবে কস্ট প্রাইস, এরকম না, ডব্লিউসি মানে ওয়ার্ক সার্টিফাইড আর সিপি মানে কন্ট্রাক্ট প্রাইস ইনটু 100। তাহলে ওয়ার্ক সার্টিফাইড কত স্যার 6,25,000, কন্ট্রাক্ট প্রাইস কত বলেছিল 10 লাখ, একবারে বলি 100 করলে কি হবে 62.5%। ক্যালকুলেটর নিয়ে বললি হয়ে গেছে, আগে করেছিলি, ক্যালকুলেটর ছাড়া বলতে হবে এগুলো। 62.5% হয়ে গেল। তাহলে 62.5% আমাদের রুল কি ছিল, যদি 0 থেকে 25 এর মধ্যে হয় তাহলে কোনো প্রফিট না, 25 থেকে 50 এর মধ্যে হলে 1/3 আর 50 থেকে 90 এর মধ্যে হলে 2/3। এটা কোন পার্টে করছে 2/3, তাহলে একবারে করে দে প্রফিট অন কন্ট্রাক্ট, ব্যাস এটাই মেইন বের করতে বলেছিল। যারা একটু প্রফেশনাল কোর্স করে তাদের জন্য একটা কোশ্চেন দিয়ে দিই এমসিকিউ, প্রফেশনাল কোর্সে থাকে এরকম এমসিকিউ থাকে, কোশ্চেন দিলে 1 নাম্বার ডাইরেক্ট করো, ঠিক আছে। এরকম অনেক কথা আছে, আমরা কনসাইনমেন্ট করতাম না, কনসাইনমেন্ট করতাম তো, ওখানে আমরা বলতো অঙ্ক দিদি পুরো অঙ্ক বলছে স্টক বের করো, কনসাইনমেন্ট স্টক, ঠিক আছে এমসিকিউ। তো যাই হোক প্রফিট অন কন্ট্রাক্ট নিয়ম কি ছিল 2/3 ইনটু নোশনাল প্রফিট ইনটু ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড ইনটু ক্যাশ রিসিভড বাই ওয়ার্ক সার্টিফাইড। কেটে দিয়া বুঝতে পারছিস তো, পরীক্ষা দিসনি 11 এ, সেই লাস্ট পরীক্ষা দিলি মনে আছে 11 এ কি লাস্ট পরীক্ষা দিলি, হাফ পরীক্ষা হয়েছিল তারপর আর হলো না, 12 একদমই পরীক্ষা দিসনি, ফার্স্ট সেমিস্টার অনলাইন হয়ে গেল, বা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছিস, একটু ভালো নাম্বারটা আমার নিয়ে আসিস, বাড়ির লোকে কি বলবি কি নাম্বার পেয়েছিস, ঠিক আছে তো। তো দেখ তাহলে কত হলো 2/3, নোশনাল প্রফিট কত 1 লাখ, 1 লাখ টাকা ইনটু ক্যাশ রিসিভ কত 5,31,000 কত 5,31,250 5,31,250 ডিভাইড বাই 625 6,25,000। অ্যাকচুয়ালি আমাদের মাথায় বুদ্ধিটা একটু কম আছে জানিস তো, যদি বুদ্ধি থাকতো আমি একটা জিনিস অ্যাপ্লাই করতে পারতাম, এত বড় লিখতাম না, 85%। ব্যাস 85 বুঝতে পারলি তো, শিখেছিলাম তো এগুলো সব ছোট ছোট জিনিস শিখেছিলাম। আমরা যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করি এখানে 85% লিখলেও একই অ্যান্সার বেরোবে, বুঝতে পারলি তো। এগুলো হচ্ছে ছোট ছোট জিনিস, যেমন বলবি আমি 85% লিখে আমি বলি স্যার কর দিবেন 85%, আর ফালতু অত কে দরকার, অত অ্যান্সার কে দিতে হবে, যখন লিখেই দিই এটা লিখে দিলে তো কোশ্চেন করবে না, আর লিখে না দিলে তখন কোশ্চেন করবে স্যার আপনি 85% কর দিবেন। এখানে ছিল ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড, আপনি না লিখে 85% ওটা ভুলভাল করে অ্যান্সার আছে, কিন্তু টপিক তো এটাই 85% হচ্ছে 56,600, ঠিক আছে হয়ে গেল। তো বল সে বলছিল তুই বললি স্যার ছক করুন, ছক করার দরকার আছে বল, ছক না করে তো হয়ে যাচ্ছে, তাহলে যেখানে ছক না করে হয়ে যাবে ছক করতে যাবো, তাহলে ছক করার দরকার নেই, ছক করে লাভ নেই আমার, তাই না। অ্যান্সার মিলেছে তো
চাবুকের মতন অঙ্ক মিলে গেছে। আচ্ছা আর কিছু বের করতে বলেছিল? হ্যাঁ আর একটা বের করতে বলেছে। তুই কেন সবকিছু সময় নষ্ট করবি? আমাদের এটা একটা বের করতে বলেছিল, আর বের করতে বলেছিল ভ্যালু অফ ওয়ার্কিং প্রোগ্রেস। শিখেছিলাম আগে দিন কি শিখেছিলাম স্যার? আপনি লিখেছিলেন ওয়ার্ক সার্টিফাইড যোগ ওয়ার্ক আনসার্টিফাইড মাইনাস রিজার্ভ মাইনাস ক্যাশে। ঠিক আছে ঠিক আছে, তো লেখ এটা হয়ে যায়। তুমি দেখেছি উপরটা তো মুছতে পারি নাকি? উপরটা তো মজা যায়। আগের দিন করেছিলাম কন্ট্যাক্টে বড় অঙ্ক করার সময়, আগের দিনই করলাম না? লেখ ভালোই অঙ্ক দিয়েছে বল। তার মানে তোকে বলে দিলাম 5 নম্বর অঙ্ক দিলে এরকম অঙ্ক আসছে। তুই আমাকে যদি বলিস স্যার যদি কন্ট্যাক্ট 5 আসে কি আসবে, আমি বললাম এই অঙ্ক করে যা, আর কিছু করতে হবে না। 5 নম্বর এই একটাই করে যা, আর কিছু দরকারই নেই করার। এই একটা অঙ্ক ভালো করে গেলেই হবে। একটা অঙ্ক আর একটা যদি খুব যদি করতে চান, 2000 সালে একটা অঙ্ক এসেছিল করানো অঙ্ক, আমার ভিডিওতেই করানো অঙ্ক ছিল, ভিডিওতেই করানো অঙ্ক ছিল। ব্যাস ওটা এস্টিমেটেড প্রফিট দিয়েছি। ঠিক আছে, খুব সোজা অঙ্ক ছিল। ব্যাস এই দুটো 5 নম্বর যদি দেয়, এই দুটো অঙ্ক করে গেলে এর মধ্যে একটা আসবে, যদি কন্ট্রাক্ট 5 আসে। আর যদি কন্ট্রাক্ট 15 নম্বর অঙ্ক আসে, আমি আগের দিন দিয়েছি, ওর মধ্যেই অঙ্ক, এই হাতে গোনা কয়েকটা অঙ্ক দিলাম, ওর মধ্যেই অঙ্ক আসবে 15 নম্বর। দেখ এইভাবে বলে দিচ্ছি, এর মধ্যে আসবে অঙ্ক, এর বাইরে আসবে না, আমি বলেই দিয়েছি। কস্টশিট করা দিয়েছি, দুটো দিয়েছি, বলেছি এই দুটোর মধ্যে একটা আসবে কস্টশিট। কস্টশিট বলেছি এই দুটোর মধ্যে একটা আসবে, ভালো করে করে যাবি। নরমাল কস্টশিট এই দুটোর মধ্যে একটা, ভালো করে করবি কিন্তু। আচ্ছা দেখ হয়ে গেল। কি করতে হবে? ভ্যালু অফ ওয়ার্কিং প্রোগ্রেস। তাহলে কি ছিল প্রথমে বল? ওয়ার্ক সার্টিফাইড প্লাস ওয়ার্ক দাঁড়া, আস্তে 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 আস্তে, তারা নেই কিসের পেন ধরতে হবে নাকি? 6,25,000 এর সাথে যোগ করব ওয়ার্ক আনসার্টিফাইড কত? 25। এর থেকে কি মাইনাস করতাম? রিজার্ভ। আচ্ছা ভালো ওয়ার্ড লিখ না, শুধু রিজার্ভ রিজার্ভ লিখো না, কন্টিনজেন্সি রিজার্ভ লিখি। বেটার ওয়ার্ড কন্টিনজেন্সি রিজার্ভ, কন্টিনজেন্সি রিজার্ভ। তো বল কে বলবি রিজার্ভ কত বলতে পারবি কেউ? 43,333। 43,333। ঠিক বলেছিস তুই? কি করে ঠিক বললি? হ্যাঁ ঠিক বললি তো, কি করে ঠিক বললি? না সিরিয়াসলি বলছি, কি করে ঠিক বললি? না না ঠিক বলতে পারবে না কেন? আমি ভালো ভাবে পারবে না বলতে। তো যাই হোক ঠিক বলে দিচ্ছে। আমরা কি করতাম, নোশনাল প্রফিট যেটা থাকতো তার মধ্যে কিছু হতো অ্যাকচুয়াল প্রফিট, আর বাকিটা তো নিতাম। বুঝতে পারলি তো? আরে না না অপমান করবো কেন? আরে তুই পারলি কত আনন্দ পেলাম জানিস? তার মানে ভাবলাম তোকে শেখাতে পেরেছি। 1 লাখ থেকে এত টাকা বাদ দেবো, তাহলে কত হচ্ছে? কত বললি বল? 43,333 হয়ে গেল। আর একবারে ক্যাশ রিসিপ্টটা মাইনাস করে দে। পাঁচ লাখ 31,250। তুই কিন্তু আমাকে মানে আমার ভুলটা ভাঙিয়ে দিচ্ছিস, তুমি খুব কত আনন্দ পেলাম। সিরিয়াসলি বলছি, এরকম ভুল ভাঙাবো এমনি চাই। 75,417। 75,417, তার মানে তুই ভালো নাম্বার পাবি। ঠিক আছে ভালো নাম্বার পাবি, খাওয়াবো। ভালো নাম্বার পেলেই খাওয়াবো। তোকে খাওয়াবো না, তুই ভালো নাম্বার পাবি, তোকে কেন খাওয়াবো? তুই ভালো নাম্বার পাবি, তোকে আমি কেন খাওয়াতে যাবো? 75,417। যার প্রতি আমার একটা ধারণা আছে, ধারণাটা চেঞ্জ করে দেয়। আমি ধারণা আছে ও 50-60 পাবে, ও যদি ওর 70-এ নিয়ে যায়, তাহলে আমার ধারণা চেঞ্জ করে দিল, তখন তো খাওয়াতে হবে। তোর বই ধারণা যে 70-80 পাবে, আমি কেন তোকে খাওয়াতে যাবো? পয়সা খরচা করবো না। ঠিক আছে, কস্ট গ্রুপ অফ আর লিমিটেড শো আর নেট প্রফিট 86,200। মানে এখানে নেট প্রফিট কোন বইয়ে দিয়েছে? আমরা রিকনসিলিয়েশন করতাম, কস্টের বইয়ের নেট প্রফিট দিলে ফিনান্স বের করতাম, ফিনান্স দিলে কস্ট বের করতাম, এটাই তো করতাম। কিন্তু এখানে কোন বইয়ের নেট প্রফিট দিলে? কস্ট বইয়ের, তাহলে ফিনান্সের নেট প্রফিট বের করবো। ব্যাস তাহলে কাজ শেষ। ঠিক আছে, তো তাহলে 86,200 দিয়ে দিয়েছে। এবার স্কুপিংতে কি কি ধরা পড়েছে এগুলো বলে দিয়েছে, তাহলে একটা করে করি, বুঝিস তো? তো জানিস কি করতে হবে। তো কি লিখবো আমি মতো বলছি না, প্রথমে লিখতে হয় ইন দা বুকস অফ, ঠিক আছে তো? এর আগে লিখছি ইন দা বুকস অফ আর লিমিটেড, প্রথমে লিখতে হয় ইন দা বুকস অফ আর লিমিটেড, ইন দা বুকস অফ আর লিমিটেড। তারপর কি লিখতে হয়? রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তাই তো?
রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তারপরে অ্যাজ অন, ঠিক আছে, ডেটটা দিয়ে দেবো, ডেট বলে নিয়ে ঝামেলা নেই। কি করতে হয়, রুপিসে দুটো ঘর ছিল তাই তো, রুপিসে দুটো ঘর কাটলাম, ঠিক আছে তো। তারপর প্রথমে কি লিখতে শিখেছি, এখানে কার নেট প্রফিট দিয়েছে, কস্টের, তাহলে কি লিখবো, নেট প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট, নেট প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট। কত বলেছে, কস্ট অ্যাকাউন্টের নেট প্রফিট কত দিয়েছে, 86,200। এবার এখানে কিছু আইটেম অ্যাড করতে হয় তাই তো, আর কিছু আইটেম লেস করতে হয়, ব্যাস অঙ্ক শেষ। কি করতে হবে প্রথমে, এই দেখ আমরা তো রাফ করে করে গেলাম, আমরা প্লাস মাইনাস মুখস্থ করতাম না। কোন বইয়ের প্রফিট দিয়েছে, কস্ট, কস্ট দিয়ে দিয়েছে প্রফিট, কি বের করতে হবে, ফিনান্স বের করতে হবে তাই তো। তাহলে কি বলছে, মানে যেটা দিয়েছে সেটা বাঁ দিকে, আর যেটা বের করবো সেটা ডান দিকে। তো এখানে ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার্ড বলেছে, তো ওয়ার্কস ওভারহেড কাকে রিপ্রেজেন্ট করে, কস্টকে। তার মানে ওয়ার্কস ওভারহেড জানিস কি, ওয়ার্কস ওভারহেড আর না ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে খরচা, খরচা এত টাকা কম দেখানো হয়েছে, তাহলে খরচা যদি কম দেখায় তাহলে প্রফিটে কি এফেক্ট পড়ে, খরচা যদি কম দেখায় প্রফিট বেড়ে গেছে, কোন বইয়ের প্রফিট বেড়ে গেছে, কস্টের বইয়ের প্রফিট বেড়ে গেছে, কস্টের প্রফিট এরকম জায়গায় আছে, আর ফিনান্সের প্রফিট এখানে আছে। আমাদের নিয়ম কি জানিস, তুমি যেই বই থেকে যাচ্ছ সেই বই চেঞ্জ করো, তাহলে কস্টের বই এমন কি করলে দুটো ইকুয়াল হবে, কমাতে হবে। ভাব না আমি এখানে আছি, ঠিক আছে, আমাকে এখানে আসতে হবে, তাহলে কি করতে হবে, এখান থেকে এখানে নামতে হচ্ছে, তো মাইনাস করতে হবে, তাহলে এখানে এটা মাইনাস হবে, তাহলে এটা বুঝতে পেরেছি। এইভাবে আমরা প্লাস মাইনাস বুঝি। তাহলে কি লিখবো, আমরা অত বেশি লিখবো না, ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার্ড। ভালো করে প্র্যাকটিস করে নিচ্ছে, এই একটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যা, রিকনসিলিয়েশন আসবে, এরকমই অঙ্ক দেবে পরীক্ষায়, সুন্দর করে করে যাবে, সুন্দর করে 10টা নাম্বার, 10 নাম্বার চলে আসবে, 10 নাম্বার। তাহলে ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার্ড, বুঝতে পারলি, না বুঝতে পারলে বলে আমি আবার বলে দেবো, ধরে চিন্তা করিস না, পরের তো আরো পয়েন্ট আছে, সব কটা পয়েন্ট ধরে ধরে বলবো। স্যার পরীক্ষায় কেমন দেবে রিকনসিলিয়েশন, আমি বলে দিচ্ছি, দেবে এরকম দেবে, ভালো করে প্র্যাকটিস করে এরকম টাইপের অঙ্ক আসবে, এরকম টাইপের অঙ্ক আসবে। আর নাহলে একটা অঙ্ক করেছিলাম না, কস্ট শিট করে, কস্ট শিট করে করলাম না, এই দু রকমের অঙ্কের মধ্যে একটা আসবে পরীক্ষা শিওর, যা রিকনসিলিয়েশন দিলে এই দু রকম অঙ্কের মধ্যে একটা আসবে। আর স্যার যদি কস্ট লেজার কন্ট্রোল দেয় 5টা পয়েন্ট দিয়ে দেবে, জার্নাল লিখতে হবে ব্যাস, মানে দুটোর মধ্যে একটা আসতেই 100% 200% গ্যারান্টি দিয়ে দিল, 10 নাম্বার আসবে, এই দুটোর মধ্যে একটা আসবে। তাহলে কটা অঙ্ক করতে বললাম, তো স্যার ওই অঙ্কগুলো একটা আর এখানে দুটো, 3টে অঙ্ক, 3টের মধ্যে কাজ হয়ে যাবে, 3টে অঙ্ক ভালো করে করলে কাজ হয়ে যাবে। যেগুলো বলছি এগুলো আসবে আসবে আসবে, সেগুলোকে ভালো করে ফোকাস কর। 1560 হয়ে গেল এটা। নেক্সট কি বলেছে, একটা করে পড়বো, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, তাই তো। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড আগে তোকে না আইটেম করে বুঝতে হবে এটা ইনকাম না এক্সপেন্সেস, তাহলে তোর অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড বলতে পারবি, ইনকাম না এক্সপেন্সেস, এক্সপেন্সেস, ওভারহেড মানেই তো এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড হচ্ছে এক্সপেন্সেস। আচ্ছা অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কোথায় দেখানো হয়, কিন্তু অ্যাকাউন্টসে দেখানো হয় নাকি কস্টে দেখানো হয়, কস্টে, কস্ট বুকে বলছে কস্টে এটা বেশি দেখি, মানে খরচ বেশি দেখি, মানে প্রফিট কি হয়েছে, কমে গেছে, কমে গেছে, তাহলে এটা সরাই, তাহলে প্রফিট কমে গেছে, কস্ট বাই প্রফিট কমে, কস্ট এখানে আছে আর ফিনান্স এখানে আছে, তাহলে কি করতে হবে, এখান থেকে এখানে যাব, যোগ করব, তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কি করব, ওভার রিকভার্ড, ওভার রিকভার্ড কত টাকা দিয়েছে, 850। নেক্সট কি রে, বুঝতে পারছিস, দুটো পয়েন্ট ক্লিয়ার করলাম, ধরে 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 আস্তে আস্তে হচ্ছি, কোন তাড়াহুড়া করবোই না, কেন তাড়াহুড়া করব, যেটুকু করব একটু সলিড করব। নেক্সট কি বলেছে, ডেপ্রিসিয়েশন, ফাইন্যান্সে দেখিয়েছি 5600। আচ্ছা ডেপ্রিসিয়েশন আগে বলে না, নাম তো শুনেছিস, ডেপ্রিসিয়েশন ব্যবসার ইনকাম না এক্সপেন্সেস, এক্সপেন্সেস, তাহলে এক্সপেন্স হলে কি হয়, প্রফিট কমবে, প্রফিট কমবে, দুটো বইয়েরই কি প্রফিট কমবে, তা প্রথম বইয়ের প্রফিট কমা, কস্টের কত কমবে, যা ছিল ছিল 6250 কমে গেল, তাহলে এরকম জায়গা 6250, ঠিক আছে। আর ফিনান্সের প্রফিট কমবে কত, 5600, বুঝতে পারছিস, ছবি এঁকে করছি। তাহলে বল কোন বইয়ের প্রফিট বেশি কমছে,
যদি ধর দুটো বইয়েরই প্রফিট সেম, দুটো বই ধর ওরও 1 লাখ ওরও 1 লাখ প্রফিট খরচা হয়েছে, তাহলে যদি এটা 1 লাখ হয় এখানে 6000 হচ্ছে, মানে 6000 যদি রাউন্ডে বলি তাহলে এর কত কমলো 94000 টাকা কমলো, আর এখানে 1 লাখ ছিল 5, তাহলে কত হলো 95000। কোন বইয়ের প্রফিট বেশি কমছে বুঝতে পারছিস তো? তোকে নিজে চেঞ্জ করতে হবে, বুঝতে পারছিস তো? তো তোকে চেঞ্জ করতে হবে, তাহলে কি করতে হবে বল, বলতে পারবি? বলতে পারবি কি করতে হবে? অ্যাড করতে হবে, কমন ব্যাপার। তোর কষ্টে ধর আরো যদি বুঝতে অসুবিধা হয় বাদে, টাকা দিয়ে তোদের বুঝতে অসুবিধা, অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। কষ্টের এখানে আছে, কষ্টের প্রফিট এখানে, আর ফিনান্সের প্রফিট তো এখানে, তাহলে এখান থেকে এখানে কি করতে হবে? সেটা যোগ করতে হবে। এটাই বেশি সোজা লাগছে, টাকা পয়সা দিয়ে একটু গন্ডগোল, যেটা বেশি সোজা তা যোগ করতে হবে। তাহলে কি লিখবো? ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? তাহলে ডেপ্রিসিয়েশন কোন বইতে কি চার্জ করেছিস, কোন বইতে বেশি চার্জ করছিস বলতে পারবি? কস্টে বেশি চার্জ করে, তাহলে লিখবি ডেপ্রিসিয়েশন ওভার চার্জ ইন কস্ট অ্যাকাউন্টিং, তাই তো? লিখতে হবে তো ডেপ্রিসিয়েশন ওভার চার্জ ইন কস্ট অ্যাকাউন্টিং, ব্যালেন্সটা করতে হবে। তো টাকাটা বলতো 6250 মাইনাস হবে ছিল 5600, কত হচ্ছে 650। নেক্সট হয়ে গেল। নেক্সট কি বলেছে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, নামটা তো শুনেছিস তোরা। আচ্ছা আমি যদি কোশ্চেন করি, কস্টশিট করেছিলাম তো, কস্টশিটে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কোথায় আসে? কস্টশিটে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কোথায় আসে, কোন হেডে আসে? হ্যাঁ আসে না, কস্টশিটে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আসে না। তার মানে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট হচ্ছে এটা পুরোপুরি ফাইনান্সিয়াল নেচার। তার মানে বুঝতে পারলি, আমি ইচ্ছা করে কোশ্চেনটা করলাম, এগুলো জানতে হবে, ঠিক আছে? এইগুলো যদি না জানি আমি পারবো না করতে। তো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কি বললাম? পুরোপুরি ফাইনান্সিয়াল নেচার। তাহলে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, আচ্ছা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ফাইনান্সিয়াল নেচার, আচ্ছা ফাইনাল কোন করেছি আমরা? ফাইনালে কোন টেবিল কোথায় আসছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট? পিএল এর কে8 এ, তার মানে ইনকাম, পিএল এর কে8 এ আসছে মানে ইনকাম, তাই ইনকাম হচ্ছে মানে কি প্রফিট বাড়ছে, ফিনান্সের প্রফিট এখানে চলে গেল, আর কস্টের প্রফিট স্যার এখানে আছে। তাহলে কস্টে কি করতে হবে? স্যার কস্টে বাড়াতে হবে, কস্ট তো এখানে আছে, তোকে যেতে হবে কোথায়? এখানে যেতে হবে, এখান থেকে এখানে যেতে কি করবি? বাড়াতে হবে, তাহলে যোগ করব। তাহলে কি করবে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। মুখস্থ করার কিছু নেই এখানে, এটা কিছু মুখস্থ না, এইভাবে এটা ছবি। আমি কি করাচ্ছি জানিস? আমি মনে করছি তোরা বিআরএস ক্লাস 11 ভালো করে, বিআরএস এর কনসেপ্টে আসছে, ফুল বিআরএস এর কনসেপ্টে করছে, আর কিছু না। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত টাকা? 4000। নেক্সট ইনকাম ট্যাক্স বল, যদি বলি ইনকাম ট্যাক্স, আমি অ্যাকাউন্টস পরে বলছি। ইনকাম ট্যাক্স অ্যাকচুয়ালি কোন বই, মানে কস্ট বইয়ে কোথায় আসে? কস্ট বইয়ে কোন হেডে আসে? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স আসে না কস্টে, এটাও পিওর, জেনে রাখ পরীক্ষায় যদি কখনো শর্ট কোশ্চেন দেয় বলো তো কতগুলো পিওরলি ফাইনান্সিয়াল নেচারের এক্সপ্রেসের নাম বলো, তো জানতে হবে তো, লিখিয়েছিলাম খাতায়। তাহলে ইনকাম ট্যাক্স হচ্ছে পিওরলি ফাইনান্সিয়াল নেচার, তাহলে এই তো কস্টে আসে না শিওর, তাই তো? কোন বই দেখেছি? আর ইনকাম ট্যাক্সের তো খরচা, তো হ্যাঁ কি না? খরচা, খরচা হয়ে যাবে, প্রফিটে কি এফেক্ট করেছে? কমে গেছে, প্রফিট কমে গেছে। তাহলে ইনকাম ট্যাক্স এখানে, আর এটা এখানে, স্যার এখান থেকে এখানে যাবো মানে কি ওর মাইনাস, বুঝতে পারছিস ব্যাপারটা? ইনকাম ট্যাক্স। তো সুতরাং ঘাবড়াবি না, এই যখনই তুই রিভিশনও করে দিচ্ছিস, দেখ বলা ভুলবিও না অঙ্ক, এই ছকটা মাথায় রাখলে কোনদিন ভুলে না। অনেকে মুখস্থ করে, মুখস্থ করার দরকার নেই, সুন্দর হয়ে যাবে। ইনকাম ট্যাক্স কত টাকা? 20150। নেক্সট কি বলেছে? আর আছে পয়েন্ট? ব্যাংক ইন্টারেস্ট বল না, তোরা নিজেরাই বল, ব্যাংক ইন্টারেস্ট তো জানিস তো, বল ব্যাংক ইন্টারেস্ট কস্ট শিটে কোথায় আসে? আসে না, তাহলে এটাও ফাইনান্সিয়াল নেচার। তার মানে ফাইনান্সিয়াল নেচার, তার মানে ফাইনাল অ্যাকাউন্টে কোথায় আসতো? ট্রেডিং পিএল এ, পিএল এ কোথায় আসতো? কোন দিকে? ক্রেডিট দিকে। তার মানে ইনকাম বাড়ছে মানে প্রফিট, প্রফিট বাড়ছে, ফাইন্যান্সের প্রফিট এখানে চলে গেছে, কোথায় চলে গেছে? উপরে উঠে গেছে, তার মানে কস্ট প্লাস করতে হবে। তাহলে কি করব? ব্যাংক ইন্টারেস্ট, টাকাটা বল 300 তাও বলেন না, এইগুলো পার্ট নাম্বারে চিন্তা করতে হবে। এবার বলেছে ভ্যালু অফ ওপেনিং স্টক ইন কস্ট অ্যাকাউন্টিং 24800 আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 26300। তো ওপেনিং স্টক তো জানিস, ওপেনিং স্টক তো সব কিছুতেই আসে, ঠিক আছে, সমস্যা নেই। এবার একটু মুছি, এটা একটু মুছি। আচ্ছা তুই যদি ভাব ওপেনিং স্টক ব্যবসার কি রিপ্রেজেন্ট করে?
আরে তুই ফাইনাল অ্যাকাউন্টে কথা বল, ওপেনিং স্টক ট্রেডিং এ কোন দিক থাকে? ডেবিটে থাকে, মানে খরচার দিকে বলছে। তো ওপেনিং স্টক সবারই খরচ, তাই তো? তো ওপেনিং স্টক কোন অ্যাকাউন্টে বেশি আছে, কোথায় বেশি আছে? ফাইন্যান্সে বেশি আছে। তাহলে ফাইন্যান্সে খরচ বেশি দেখি মানে কি প্রফিট কমে গেছে, মানে প্রফিটটা এরকম জায়গায় আছে আর এই প্রফিটটা এরকম জায়গায়, দুটোই প্রফিট কমছে। তাহলে কি করতে হবে? কমাতে হবে। তাহলে ওপেনিং স্টক কত টাকা মাইনাস করতে কি বাবু? 26,300 থেকে 24,800, 26,300 থেকে 24,800 বাদ কত হচ্ছে? 1500। আচ্ছা, লাস্ট কি বলেছে? আর দুটো আছে, গুডউইল রিটেন অফ। জানিস তোর পরীক্ষায় 10 নম্বর দেয় তো রিকনসিলিয়েশন, এই জন্য আইটেম এত বেশি। ঠিক আছে তো, ঘাবড়ানোর কিছু নেই। আরে তুই ভাব তোর 10 নম্বর পরীক্ষায় দিচ্ছে, দিক না আইটেম বাড়িয়ে দিক, আমার কোনো ক্ষতি নেই তাতে। আইটেম বাড়ালে তো ক্ষতি নেই, বাড়াক না, কি ক্ষতি? আরে কোশ্চেন কঠিন করাচ্ছে, তাতে এরকম আইটেম করুক না, ক্ষতি কোথায়? সোজা তো, আইটেম খুব কঠিন লাগছে, কোনো আইটেম কঠিন লেগেছে না? তাহলে বল কি বলেছে এখানে? গুডউইল রিটেন অফ। আমাকে বলবি গুডউইল কোন বইতে দেখায়? গুডউইল এতদিন ধরে অ্যাকাউন্টস করে এসেছিস, গুডউইল রিটেন অফ কোন বইতে দেখায়? তুই যখনই কোনো আইটেম পড়বি এখানে দেখে, তুই সেকেন্ড সেমিস্টার কস্ট করছিস, কোনো আইটেম পড়ে ভাববি এইটা কস্ট শিটে কোথায় বসে, ব্যাস আর কিছু ভাববি না। তুই খুঁজে পাচ্ছিস না, তার মানে কষ্টে আসে, ব্যাস হয়ে গেল। কত সুন্দর শোনা টেকনিক। গুডউইল রিটেন অফ সত্যি এতদিন, আর তোর তো আর এই অঙ্ক করার আগে অ্যাটলিস্ট তো থিওরি পড়ে যাবে। থিওরি কি? আমি এখন কস্ট শিট করার জন্য লিখে দিয়েছিলাম কস্ট শিটে কি কি আসে না, ওটা একবার বললেই তো হয়ে যাবে। রিকনসিলিয়েশন থিওরি পড়ার দরকার নেই। তা গুডউইল, স্যার গুডউইল ফিনান্সে আসে। আচ্ছা, গুডউইল রিটেন অফ তুই ফাইনাল অ্যাকাউন্ট থেকে করতে দিয়েছিস, ফাইনাল অ্যাকাউন্ট করতে দিয়েছিস, তো গুডউইল রিটেন অফ ফাইনাল অ্যাকাউন্টে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট কোথায় বসবে? রিটেন অফ বলেছে, রিটেন অফ। গুডউইল রিটেন অফ কোথায় বসে বল? পিএল এ ডেবিট। গুডউইল রিটেন অফ পিএল এ ডেবিটে বসে, গুডউইল রিটেন অফ পিএল এ ডেবিটে বসে। তার মানে বুঝতে পারছিস তোমার প্রফিট কমছে কোথায়? ফিনান্সে প্রফিট কমছে, কস্টে না। না স্যার, কস্টে তো কিছুই হয়নি, তাহলে কি করতে হবে? মাইনাস করতে হবে। তার মানে সত্যি কথা বলতে রিকনসিলিয়েশন কিছুই না, তোকে এই কিছু কিছু জিনিসগুলো জানতে হবে, মানে ভুলে গেছিস মনে করতে হবে, ভুলে গেছিস মনে করতে হবে। গুডউইল রিটেন অফ কত টাকা? 5,000। নেক্সট কি বলেছে লাস্ট? লস অন সেল অফ ফার্নিচার। আচ্ছা বল দেখি, ফার্নিচার বেচে লস হয়েছে, কস্ট শিটে কোথায় নিস? কোনে পেয়েছিস কস্ট শিটে? আমি তো চোখে বলি, তো চোখে বললে আমাকে দেখাস, দেখে নেব। ফার্নিচার বেচে লস হয়েছে, ঠিক আছে স্যার, ফার্নিচার বেচে লস হয়েছে তো ফাইনান্সিয়াল রিটার্ন, এটাও কস্ট শিটে আসে। তাহলে কোথায় আসবে? ফাইন্যান্সে আসবে। তাহলে লস অন সেল অফ ফার্নিচার হলে কি হয়? বিজনেসের প্রফিট কমে যায়, তাহলে প্রফিট এরকম জায়গায় আছে, তাহলে কষ্ট কমবে, কষ্ট প্রফিট কমবে, তাহলে লস অন সেল অফ ফার্নিচার শেষ অঙ্ক। এছাড়া কি দিয়েছিল না? একটা থিওরি দিয়েছিল না রে? না কিছু আর দেয়নি, কম্পালসারি দিয়েছিল। তাহলে কত টাকা লস অন সেল অফ ফার্নিচার? 600 টাকা। যোগ বিয়োগ করে দেখ কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে। বুঝতে পারলি? রিকনসিলিয়েশন মাথায় ঢুকলো ভাই? কে? তাহলে দেখ এই হয়ে গেল, প্লাস মাইনাস করে বসিয়ে দিয়েছি, কত? 63,265। তাহলে এটা তোরা কি করবি? রাফ করবি একটা জায়গায়, রাফ করে, মানে তুই রাফ না করলে তো কঠিন, মুখে মুখে করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এবার তুই চাস, চেষ্টা কর, তুই 10-এ 10 আনতে চাস নাকি মুখে মুখে করে ওভার কনফিডেন্স দেখিয়ে তুই ভুল করতে চাস, সেটা তোদের উপর। ঠিক আছে, কোনো দরকারই নেই আমার, আমার কোনো দরকারই নেই, আমি আসতে টাইম লাগুক না, আস্তে আস্তে করবো। ওটা 28,810। এটা কোনটা? 28,810। এটা এটা আর একটা 92,075। এটা 92,000 তো এই আর তারপর এটা 5,850। এটা ওভার কনফিডেন্স আলা স্টুডেন্ট কত? 5,850। ঠিক আছে, তাহলে কি লিখবো? এটা নেট প্রফিট 875, তাই না? 875। ও নেট প্রফিট as per financial records। বড় অঙ্ক এসেছিল, 15 নম্বরে এসেছিল, ঠিক আছে 15 নম্বরে অঙ্ক এসেছিল। কি এসেছিল এর সাথে? অর কি এসেছিল বল? এর সাথে অর প্রসেস এসেছিল, মানে কন্ট্রাক্ট আসেনি। তাহলে আমরা এবার অঙ্ক করছি। এই অঙ্কটাও সোজা অঙ্ক। দেখ কোশ্চেনটা দেখ, আমি কি শিখেছিলাম? সার্ভিস কস্টিং এর অঙ্ক যদি পরীক্ষায় দেয়, কেউ যদি আগে আমাকে সার্ভিস কস্টিং এর অঙ্ক দিলে বুঝতে হবে কি ট্রান্সপোর্ট দিয়েছে,
ট্রাক ট্রান্সপোর্ট নাকি বাস ট্রান্সপোর্ট নাকি ট্যাক্সি ট্রান্সপোর্ট। জেনারেলি তোর পরীক্ষায় 15 নম্বর অঙ্ক যদি সেট করে তাহলে কি ট্রান্সপোর্ট দেবে, হয় ট্রাক দেবে নাই বাস দেবে, হয় ট্রাক দেবে নাই বাস। আমি বলেছি ট্রাক নাই বাস। আর ট্রাক ট্রান্সপোর্ট দিক বা বাস ট্রান্সপোর্ট দিক প্রথমে কি করতে হবে, টন কিলোমিটার বের করে নিতে হবে। ট্রাক দিলে টন কিলোমিটার, বাস দিলে প্যাসেঞ্জার কিলোমিটার। তো করা কি ব্যাপার, কোনো কঠিন না। টন কিলোমিটার টনের সাথে কিলোমিটার গুণ করো, প্যাসেঞ্জার কিলোমিটার প্যাসেঞ্জার সাথে কিলোমিটার গুণ করো। কোনো টাফ না, প্রথম ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, আর কোনো টাফ লাগবেই না এখানে। তো দেখ এখানে কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ কোশ্চেনটা পড়ি। বলছে কি আলট্রা লিমিটেড সাপ্লাই দ্য ফলোইং ডিটেইলস ইন রেসপেক্ট অফ আ ট্রাক 5 টন ক্যাপাসিটি। পড়া টুকলো হবে, আগে বুঝে নি তারপর আমরা বুঝতে বুঝতে টুকবো, ঠিক আছে? আমি করে না যাতে সুবিধা হয়, টাইমটা কম লাগে। তাহলে কি বলেছে এখানে আলট্রা লিমিটেডের সমস্ত ডিটেইলস গুলো দিয়েছে। বলছে 5 টন ক্যাপাসিটি, মানে ট্রাকটার ক্যাপাসিটি কত, ট্রাকের ক্যাপাসিটি 5 টন। কস্ট অফ ট্রাক, ট্রাকের কস্ট বলেছে 18 লাখ টাকা। ট্রাকটার লাইফ বলেছে 10 বছর। লুব্রিকেট মানে অয়েল, একটা টাইপের অয়েল, ঠিক আছে? বলছে 150 টাকা পার ট্রিপ, ঠিক আছে? পার ট্রিপ বলছে একটা ট্রিপে 150 টাকা লাগে লুব্রিকেন্ট অয়েল, ঠিক আছে? তারপর বলেছে রিপেয়ার মেইনটেনেন্স 10,000 টাকা পার মান্থ। তারপর বলেছে তোর ড্রাইভার ওয়েজেস 15,000 টাকা পার মান্থ। সমস্ত ডেটাগুলো কি দিয়েছে, মানতে দিয়েছে কিন্তু, তাহলে বুঝতে হবে, কারণ এটাও তোকে তোর সঙ্গে খেলতে পারে। এটা কিছু আইটেম দিয়ে দিল ইয়ারে, কিছু আইটেম দিল মানতে, তো সেটাকে খেলা বলে, এটা খেলতে পারে। তো সুতরাং এই খেলাটা বুঝতে হবে কি খেলা দিতে পারে, ঠিক আছে? ক্লিনার্স ওয়েজেস 5,000 টাকা পার মান্থ। ইন্স্যুরেন্স ট্যাক্স আদার্স দেখ খেলে দিয়েছে 1,20,000 টাকা পার অ্যানাম দিয়েছে, তাহলে এটাকে মান্থে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো ট্রাক gives an average 10 কিলোমিটার পার লিটার, মানে ট্রাকটা কি বলছে, এভারেজ বলছে 10 কিলোমিটার পার লিটার ডিজেল। মানে তুই যদি 1 লিটার ডিজেল কিনিস তাহলে কত কিলোমিটার যেতে পারবি, 10 কিলোমিটার। 1 লিটার তেল কিনে 10 কিলোমিটার যাবি। এবার দেখতে হবে 1 লিটার তেলের দাম কত, 65 টাকা। তো ঠিক আছে, the truck carry goods to and from the city covering distance 50 কিলোমিটার each, মানে একটা সিটি থেকে আরেকটা সিটি আছে, তার ডিসটেন্স কত, 50 কিলোমিটার। এটাও সোজা করে দিয়েছে। বলছে অন আউটওয়ার্ড ট্রিপ ফ্রেট ইজ अवेलेबल, ঠিক আছে? ফ্রেট अवेलेबल আছে টু দ্য এক্সটেন্ট 80% ক্যাপাসিটি, আর রিটার্ন জার্নিতে 20% ক্যাপাসিটি। ট্রাক রান অন অ্যান অ্যাভারেজ 25 ডেজ। বলছে ক্যালকুলেট দ্য অপারেটিং কস্ট পার টন কিলোমিটার, ঠিক আছে? তো এন্ড দ্য রেট পার টন কিলোমিটার দ্যাট কোম্পানি শুড চার্জ প্রফিট বলেছে 50%। তো এই দিয়েছে। তাহলে সবার প্রথম কিসের অঙ্ক, ট্রাক ট্রান্সপোর্ট। ট্রাক ট্রান্সপোর্টে কি লাগে, টন কিলোমিটার বের করতে হবে। তাহলে প্রথমে টন কিলোমিটার বের করব, কি করে, টন মানে কি ওয়েট, ওয়েটের সাথে ডিসটেন্স মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে, এই তো ব্যাপার। তো দেখ না আমি কি করেছি, প্রথমে করছি টন কিলোমিটার বের করছি, তাই তো যেটা বললাম। আর এটা কিসের অঙ্ক, মাসের অঙ্ক না বছরের অঙ্ক, মাস। তাহলে হয়ে গেল। আউটওয়ার্ড মানে যাবো একটা, আর ব্যাক যখন করবো, ধর সাপোজ কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছি ট্রাক নিয়ে, তাহলে কলকাতা থেকে যখন শিলিগুড়ি যাচ্ছি এটাকে কি বলে, আপওয়ার্ড। আপওয়ার্ড। আর যখন শিলিগুড়ি যখন কলকাতায় আসছে তখন রিটার্ন জার্নি। তো এখানে বলেছে একটা আউটওয়ার্ড মানে আপওয়ার্ড, ঘাবড়ানোর কিছু নেই। আর ইনওয়ার্ড। তো বল যখন যাচ্ছি মানে আমার ট্রাকে কত টন করে মাল নিয়ে যায়, 5 টন মাল নিয়ে যায়, তাই তো? তো যখন যাচ্ছি তখন কত পার্সেন্ট ফ্রেট ইউজ হচ্ছে বলেছিল, 80%। যখন ব্যাক করি তখন কত পার্সেন্ট ফ্রেট ইউজ হচ্ছে, 20%। তাহলে 5 এর 80% হচ্ছে 20%। ডিসটেন্স হচ্ছে 50 কিলোমিটার, ঠিক আছে? এখানেও 50 কিলোমিটার যাবো, যখন 50 কিলোমিটার আর সময় কি কমে যাবে নাকি কিলোমিটার, তো একই থাকে 50 কিলোমিটার। আর কদিন 25 দিন, খুব কঠিন ছিল বল, কি ছিল এটাই? স্যার এটা আমি বুঝে গেছি। তাহলে তুই অঙ্ক বুঝে গেছিস, এটা বুঝে গেছিস মানে অঙ্কই বুঝে গেছিস, আর কিছু নেই অঙ্কে। এইটাই তো ছিল মেইন, এটাই অনেকে বুঝতে পারে না। এটা বুঝতে পারলে অঙ্ক কিছু নেই। কি এগুলো আমি অনেক ছোট অঙ্ক করেছি, এগুলো কি করে বের করতে, এটাই মেইন অঙ্কে, এটাই মেইন, আর কিছু নেই অঙ্কে। তুই ভাব না, তুই ভাব কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছিস, ট্রাকে করে মাল নিয়েছিস, ট্রাকের ক্যাপাসিটি কত, 5 টন। ও 5 টনের বেশি মাল নিতে পারে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার কলকাতা থেকে শিলিগুড়ি সাপোজ যদি ধরি, কলকাতা থেকে শিলিগুড়ি দূরত্ব আছে, তো দূরত্ব কত স্যার তো বলে দিচ্ছে 50 কিলোমিটার, ঠিক আছে? কদিন যাচ্ছিস, 25 দিন যাচ্ছিস। আর কি ও স্যার যখন যাচ্ছি তখন কতটা ফ্রেট লাগছে, 80%, আর 20%। তো এই তো খুব কঠিন জিনিস দিয়েছে এখানে, কত সিম্পল জিনিস দিয়েছে, এত সিম্পল কথা বলেছে, একদম ইজি কথা বলেছে। তো সুতরাং বুঝতে পারিস তো, তাহলে স্যার বুঝেছি এটা 5,000 বেরোলো, এটা 1,000 হচ্ছে, টোটাল হলো 6250 টন কিলোমিটার, ঠিক আছে? তো দেখ তোদের অসুবিধা হওয়ার কথা না, কারণ আমরা অনেকগুলো করেছি স্যার এক্সপ্রেসিং এ। এটা তো কিছুই না, এটা তো একদম ভেরি ভেরি সিম্পল দিয়েছে। আমরা প্রথম দিকের যে ক্লাসগুলো দেখি, প্রথম দিকের ক্লাসগুলো দেখার মধ্যে এটা সিম্পল দিয়েছে, এটা কিছুই না। ওখানে তো আরো কত কমপ্লিকেট করে সাজানো থাকতো, তো কিছু বলেনি এখানে, ঠিক আছে? তো বুঝতে পারলি, বুঝতে পেরেছি। এবার হলো তো, এবার তো আমাদের ওই কি চার্ট করতে হতো, তাই তো? চার্ট মনে পড়ছে কি করতাম, একটা ফিক্সড খরচ করতাম আর একটা ভেরিয়েবল খরচ, বা কেউ বলেছে স্ট্যান্ডিং খরচ আর নন স্ট্যান্ডিং খরচ। আমি একটা ট্রিক্স বলে দিয়েছিলাম, নন স্ট্যান্ডিং এর মধ্যে কি কি নিবি বলেছিলাম, যে রিপেয়ার, মেইনটেনেন্স, ডেপ্রিসিয়েশন আর পাওয়ার, এই তিনটেই নে স্যার, বাকি সব ফিক্সড নিবি।
সব ফিক্সড ফেলে দে। তাহলে ভেরিয়েবল কি কি বললাম বল? ডেপ্রিসিয়েশন, রিপেয়ার আর পাওয়ার, আর বাকি সব ফিক্সড ফেলে দে। ঠিক বোঝা গেল এটা? আচ্ছা, আর ঘর শিখিয়েছিলাম একটা কস্ট পার মান্থ, তাই তো? এটা কস্ট পার মান্থ আর একটা কস্ট পার, না ইউনিট বলবো না, এখানে বলবো কস্ট পার টন কিলোমিটার। কস্ট পার টন কিলোমিটার। ভালো করে শোনো, ওখানে যখন মেশিন আওয়ার রেট করতাম কি করতাম? কস্ট পার আওয়ার করতাম, আর এখানে হবে আওয়ারের জায়গায় কি হবে? টন কিলোমিটার। বুঝতে পারছিস তো? আমি তোদের মনে করিয়ে দিচ্ছি। এবার দেখ আমি এইগুলো স্যার এইগুলো কি, এগুলো ওয়ার্কিংস করে নিয়েছি, আমি ডাইরেক্ট অঙ্কটা করবো। ওয়ার্কিংসটা কি করেছি দেখ, ডেপ্রিসিয়েশন শিখিয়েছিলাম। ডেপ্রিসিয়েশন স্যার আপনি তো বলেছেন ডেপ্রিসিয়েশন, তাই তো? আচ্ছা আমি বলেছিলাম যখন সার্ভিস কস্টিং করতাম বেসিক্যালি ডেপ্রিসিয়েশনে কোন মেথড ফলো হতো? স্টেট লাইন না ডিমিনিশন? স্টেট লাইন। স্টেট লাইন ডিমিনিশন ফলো হতো না, তাহলে স্টেট লাইনের ফর্মুলা কি স্যার? কস্ট বাই লাইফ। তো মেশিনের দেখ না, ট্রাকের দাম কত ছিল? 18 লাখ টাকা কিছু একটা বলেছিল, লিখলাম 18 লাখ টাকা, আর দেখ লাইফ বলেছিল 10 বছর। তাহলে কোনো সমস্যা আছে? 1,80,000 ঠিক আছে, কোনো সমস্যা নেই, 1,80,000 ডেপ্রিসিয়েশন, ঠিক আছে তো? তারপর কস্ট অফ ডিজেল পার মান্থ। আচ্ছা ডিজেল, এখন প্রশ্ন হলো বল না ডিজেলটাকে কি খরচ হলো? ফিক্সড খরচ দেবো না ভেরিয়েবল খরচ দেবো? এটা কমন সেন্স। স্যার গাড়ি যত চালাবো ডিজেল তত লাগবে, এ তো ফিক্স কি করে হবে? বলবো আমি বলতে পারবো ডিজেল আমার এত টাকাই লাগবে? কোন কেউ বলতে পারে কখনো? ডিজেল ভেরিয়েবল, ডিজেল ভেরিয়েবল, এ তো কমন ব্যাপার, ডিজেল ভেরিয়েবল। তো ঠিক আছে, ডিজেলটা কি বলেছে দেখ স্যার, ডিজেলটা কি করে বলবো? দেখ ডিজেল কত বলেছে, দেখ ডিজেল গাড়িতে যখন ডিজেল মানে তেলের কথাই বলি, গাড়িতে তেল ভরবি, তুই জানিস কত কিলোমিটার গাড়ি চলবে? বুঝতে পারছিস মাসে কত কিলোমিটার চলবে? তাহলে তুই যখন গাড়িতে তেল ভরবি ফুল ট্যাঙ্ক ভরিস কি ফুল ট্যাঙ্ক ভরিস না? গাড়িতে তেল ভরতে হবে ফুল ট্যাঙ্ক ভরবো, এটা মাথার মধ্যে ঢুকতে হবে। তো দেখ এখানে ডিজেলটা কি বলেছি, দেখ কি লিখেছি, ডিসটেন্স কভার বাই দা ট্রাক পার মান্থ, মানে প্রতি মাসে ট্রাকটা কত কিলোমিটার ডিসটেন্স কভার করে? ও 50 কিলোমিটার ডিসটেন্স কভার করে, হ্যাঁ কি না? দেখ 50 কিলোমিটার মানে কলকাতা থেকে, আমি কলকাতা বলেনি, আমার উদাহরণ বলছি, কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে স্যার, কলকাতা থেকে শিলিগুড়ি যত 50 কিলোমিটার না, আরে মনে কর না 50 কিলোমিটার মনে কর, তো কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে 50 কিলোমিটার, যাবে আসবে না? হ্যাঁ স্যার, তার মানে কি ট্রিপের কথা বলেছিলাম মনে হচ্ছে তো? যাবে 50 কিলোমিটার, আবার যখন ব্যাক করবে তাহলে টোটাল কত? 100 কিলোমিটার। এটা যদি 50 কিলোমিটার পার ডে ইচ রান ইনটু 2, স্যার 2 কোথা থেকে আসলো? কমন ব্যাপার, তুই কলকাতা থেকে তুই বাড়ি থেকে এখানে করতে আসলি, আবার কি এখানে থেকেই যাবি নাকি রাত্রিবেলা? এখানে বাড়ি যাবি তো, এটাকে বলে তার মানে আসলাম গেলাম, আপ ডাউন ওয়ান রাউন্ড ট্রিপ এটাকে বলে। তাহলে 50 কিলোমিটার ইনটু 2 হয়ে গেল, আর 25 দিন, এই তোর এত কিলোমিটার, তাই না? তুই 2,500 কিলোমিটার তেল ভরবি, 2,500 কিলোমিটার তেল ভরতে হবে তোকে, বুঝলি? মানে 2,500 কিলোমিটার তেল ভরবি না পরের কথা, মানে কতটা ডিসটেন্স কভার করবি এক মাসে? 2,500 কিলোমিটার। এক মাসে কত ডিসটেন্স কভার করবি তুই বল? বুঝতে পারলি? এক মাসে 2,500 কিলোমিটার ডিসটেন্স কভার করবি। এইবার কনজাম্পশন অফ ডিজেল পার মান্থ, এবার প্রশ্ন হলো এক মাসে কতটা ডিজেল তুই লাগবে? এক মাসে কত ডিজেল লাগবে? এখানে দেখ কোশ্চেনে বলেছিল কত, দেখ 1 লিটার না কি বলেছিল, পর লাইনটা বলে দিয়েছিল, হিন্টস দিয়েছিল তোকে, বলেছিল 1 লিটার তেল কিনলে তুই 10 কিলোমিটার যেতে পারিস, তাহলে 10 কিলোমিটার যাবি 1 লিটার তেল দিয়ে, তাহলে 2,500 কিলোমিটার যেতে কত লিটার তেল লাগবে? 250। কমন ব্যাপার তো, 250 লিটার তেল লাগবে। 1 লিটার তেল দাম কত বলে? 65 টাকা, তাহলে 250 ইনটু 65 হয়ে গেল। বুঝতে পেরেছিস? বুঝিস? একদম সিম্পল জিনিস। স্যার 2,500 ইনটু 65 কত? 16,250। কোনো ডাউট থাকলে বল, বুঝেছিস? এটা এটা কমন ইজি জিনিস। তার মানে তোর সার্ভিস কস্টে কমপ্লিকেট জায়গা কি থাকে? স্যার আমার সার্ভিস কস্টে কমপ্লিকেট জায়গা কি থাকে? কমপ্লিকেট জায়গা তৈরি হয় টন কিলোমিটার। এটা যদি ক্লিয়ার হয়ে যায় তারপরে কমপ্লিকেট জায়গা থেকে এটা। স্যার আর কমপ্লিকেট জায়গাই নেই, তুই চাইলেও কমপ্লিকেট হবে না, এত ইজি অঙ্ক। আর যদি মেশিন অপারেট করা থাকে তাহলে আরো ইজি। সার্ভিস কস্টিং টাফ না, সার্ভিস কস্টিং যথেষ্ট ইজি চ্যাপ্টার। কতগুলো ইজি চ্যাপ্টারের মধ্যে এটা একটা সার্ভিস কস্টিং, ঠিক আছে? তো এত অবধি টুকে নেই, তারপর আমি চারটা করে দেবো, 15 নম্বর শেষ হয়ে গেল। কিন্তু তুলনামূলক যদি কন্ট্রাক্ট অর আসে, কন্ট্রাক্টটা করতে অনেকটা টাইম লাগে। যদি কখনো ভেবে দেখিস কন্ট্রাক্ট করবি, একটা টাইম ধরে করবি, কন্ট্রাক্ট করতে টাইম লাগে, সার্ভিস কস্টিং করতে অত টাইম লাগবে না, তাই না? কন্ট্রাক্ট করতে অনেকটা টাইম লাগবে, তুই সেই 4টে স্টেপে করবি, ওয়ার্কিং সো টাইম লাগবে না, অবশ্যই টাইম লাগবে, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে সার্ভিস কস্টের দাগ কাটবো, তাহলে লিখবো কি? লিখ অপারেটিং কস্ট অফ দ্য ট্রাক পার মান্থ। তাহলে কি লিখবো? লিখ অপারেটিং কস্ট অফ ট্রাক, অপারেটিং কস্ট অফ ট্রাক পার মান্থ, তাই তো? অপারেটিং কস্ট অফ ট্রাক পার মান্থ। আমাদের নিয়ম কি? দুটো দাগ কাটতে হবে তো, রুপিসে দুটো দাগ। প্রথম দাগটায় কি লিখবো স্যার? কস্ট পার মান্থ, তাই তো? কস্ট পার মান্থ,
পরের গ্রাফটায় কস্ট পার টন কিলোমিটার। যদি এটা তোর বাস ট্রান্সপোর্ট হয়, তাই না, তখন ওটা প্যাসেঞ্জার কিলোমিটার। যদি ট্যাক্সি ট্রান্সপোর্ট হয় তাহলে সেগুলো কস্ট পার কিলোমিটার, আর ট্রাক ট্রান্সপোর্ট বলে টন কিলোমিটার। এই তো ব্যাপার, আর কিছু না। টন কিলোমিটার কখনো কখনো মাইল, মানে বিভিন্ন জিনিস থাকতে পারে, মাইল থাকে। তো আমাকে দেখে নিতে হবে, কোশ্চেনটা পরে দেখে নিতে হবে। তাহলে প্রথমে কি লিখবো, শিখিয়েছিলাম ফিক্সড, তাই তো? কি ছিল, ফিক্সড ছিল তো? হ্যাঁ, fixed। ফিক্সড এক্সপেন্সেস, তাই তো? ফিক্সড এক্সপেন্সেস ছিল, ফিক্স ওভার। আচ্ছা ওই একই হলো, ওভারহেড মানে এক্সপেন্সেস, ফিক্সড ওভারহেড। তার ফিক্সড এর নামগুলো লিখে একটা করে। কি কি বলেছে স্যার? বলেছে ড্রাইভার্স ওয়েজেস। কত টাকা দিয়েছে ড্রাইভার্স ওয়েজেস? 15,000 পার মান্থ লিখে দিলাম। বুঝতে পারলি তো? একটা কথা বলে দিই তোদের, ফিক্সড ওভারহেড যেগুলো থাকবে না সেইগুলো কস্ট পার মান্থে লিখবে, আর ভেরিয়েবল গুলো কোথায় চলে যাবে, ওই ঘরটায় চলে যাবে। বুঝতে পারলি তো? এগুলো জানিস তোরা, নতুন করে কি বলবো। ক্লিনার্স ওয়েজেস, তাই তো? 5,000 টাকা লিখে দিলাম। নেক্সট ইন্স্যুরেন্স ট্যাক্স। কি দিয়া বুঝতে পারছিস এগুলো? এগুলো তো বুঝতেই পারছিস। ইন্স্যুরেন্স ট্যাক্স, তাহলে ইন্স্যুরেন্স ট্যাক্স কত বলেছে বল? কোশ্চেন কত বলেছে? কোশ্চেন বলেছে 1,20,000 পার অ্যানাম। তাহলে এটা তো জানি আমরা যে কত মাসে 1 বছর, এটা জানি তো, 12 মাসে 1 বছর, তাই তো? তাহলে 1,20,000 কে 12 দিয়ে ভাগ করে দেবো। 1,20,000 কে 12 দিয়ে ভাগ করবো, কত হলো? 10,000। তাহলে কত হলো স্যার? 15 আর 5 20 আর 10 30,000 টাকা টোটাল, তাই তো? এইবার আমরা কিছুক্ষণ আগে বের করলাম টন কিলোমিটার বের করেছিলাম তো ভাগ করে দেবো। 30,000 কে কত বের করেছিল বল টন কিলোমিটার? 6,250। তো বল, তুই বল না, সত্যি কথা বল। এই অঙ্ক এসেছিল পরীক্ষায়, দেখ কিছু ছিল না, 2 লাইন বাকি অঙ্ক শেষ, 15 নাম্বার হয়ে গেল। খুব টাফ ছিল, টাফ দেয় না, আরে বলছি টাফ দেয় না কোশ্চেন, টাফ দেয় না কোশ্চেন। ওরকম টাফ কাজে লাগবে, যারা পড়ে যাবে তারা ভয় পাবে, ভয় পায় স্টুডেন্ট, ভয় পায় না। ভয় পাবে কেন? সরে জিনিস। তাহলে 30,000 কে এটা দিয়ে ভাগ করার কথা হচ্ছে 4.8। তো দাদা বলে এই পেপার টেস্ট ছিল, বুঝছো? 19 সালে দিয়েছিল দাদা, বুঝছো? সেকেন্ড সেম দিয়েছিল, ভালো নাম্বার পেয়েছিল, কষ্টে খুব সুন্দর নাম্বার নিয়েছিল। তো অফলাইন পরীক্ষা দিয়েছিল, ও হেভি নাম্বার পেয়েছিল। ওদের ব্যাচে সবাই মানে ধর 100 তে 75 প্লাস পেয়েছিল, 75 প্লাস পেয়েছিল অফলাইন পরীক্ষা দিয়ে। ওরা 75 প্লাস স্কোর করেছিল সবাই, প্রত্যেকে এরকম এত ভালো নাম্বার তুলে নিয়েছিল। তোরা খুব ভালো মানে করেছিল, ফুল প্র্যাকটিস করেছিল, ঠিক আছে? তো দেখ ফিক্সড ওভারহেড হয়ে গেল। আর তোদের তো এখন ভিডিও দিচ্ছি, মানে বুঝতে পারছিস তো? বুঝতে অসুবিধা হলে হয়তো ওরকম কেউ ছিল না, ওরকম কেউ ছিল না। এখন প্রতিযোগিতা থিওরি পর্যন্ত কিছু ছিলই না, ও পড়াতাম হয়ে যেত ওই, বুঝতে পারলি তো? ওরকম পরীক্ষার আগে 2 দিন আগে একটা পেপার ধরলাম, শেষ। তো ওরকম ভাবে পড়াতাম আমি। তো এখন তো সব দিচ্ছি, তাতে তো তোদের তো তুলনামূলক ওরা যত পেয়েছিল তত 10-15 নম্বর বেশি পাওয়া উচিত, তাই না? আরো বেশি নাম্বার পাওয়া উচিত। আচ্ছা ফিক্সড ওভারহেড হয়ে গেল। এবার কি লিখবো? ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে? ভেরিয়েবল ওভারহেড বল, ভেরিয়েবল ওভারহেড কি বলেছিল এখানে? পর কোশ্চেন পর একটু বল দেখি। ডেপ্রিসিয়েশন শিখিয়েছিলাম তো, এই বল না, কি বললাম? ভেরিয়েবল কি কি বলে বলেছিলাম বল, কি বলেছিল? ডেপ্রিসিয়েশন, পাওয়ার, রিপেয়ার। বাস, তাহলে লেখ একটা করে লেখ ডেপ্রিসিয়েশন, প্রথমে লেখ ডেপ্রিসিয়েশন। এবার এই জন্য বলছি, যখন আমরা যেই প্রসেসে ফলো করবো, আমরা আমাদের মতো বয়স করবো। যদি তোর পাশে যে বন্ধু পরীক্ষা হলে দিচ্ছে, তাহলে এই অঙ্ক এসে ও অন্য বয়স ফলো করবে, বুঝতে পারলি তো? এবার তুই যখন ওর খাতা দেখবি, তুই যখন ভুলিয়ে যাবি, বুঝতে পারছিস ব্যাপারটা? এই সমস্যাগুলো হবে। তো দেখ, কিন্তু আমরা ভুল করছি না, আমরা যথেষ্ট ঠিক করছি, ঠিকঠাক পয়সা করছি আমরা। ও ভুল করছে, না, কেন বলবো? ও ভুল করছে না। তো দেখ ডেপ্রিসিয়েশন কত বেরিয়েছিল আমাদের অলরেডি? 1,80,000 টাকা বেরিয়ে গেছে, তাই তো? তাহলে 1,80,000 টাকা কি বেরিয়েছিল? আসতে ঠান্ডা মাথায় 1,80,000 টাকা বেরিয়েছিল 1 বছরে। তা আমার অঙ্কটা বছরে হচ্ছে না মাসে হচ্ছে? তাহলে মাসে হলে কি করবো স্যার? 12 দিয়ে ভাগ করবো, একই না? তাহলে কত? 15,000। দেখ তাহলে ডেপ্রিসিয়েশন ভালো করে শোন, আগে লিখতে হবে না, খাতা করতে লিখিস না। 15,000 টাকা ডেপ্রিসিয়েশন হলো মাসে। আমি কি বলি, ডেপ্রিসিয়েশন ভেরিয়েবল হলে কি করতে হয়? টন কিলোমিটার দিয়ে ভাগ করতে হয়। তার মানে বুঝতে পারছিস তো? 15,000 টাকাকে 6,250 দিয়ে ভাগ করবো, 2.4। ওরা কি করে বা তোর বন্ধু বান্ধবরা কি করতে পারে?
ও সব পার মান্থ গুলো একবারে লিখবে, টোটাল যোগ করবে, যোগ করে 6250 দিয়ে ভাগ করবে। আমার ভালো লাগে এই নিয়মটা, আমার ভালো লাগে, এই জন্য করি, আমার ভালো লাগে, আমার খুব একদম বাজে লাগে, আমি এটাই করি, ঠিক আছে? তো দেখ রিপিয়ার হলো, তারপর কি আছে? রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। কত টাকা ছিল রিপেয়ার মেইনটেনেন্স? 10,000 টাকা পার মান্থ বলেছিল, তাহলে 6250 দিয়ে ভাগ করে দে। 1.6 জানি আমি এটা কেন করি, আমরা বেশি নেওয়ার রেটটাকে ফলো করি, এই জন্য এটা করি। তাহলে দুটো আমার সঙ্গে ডিভিশনও হয়ে যায়, কাজ হয়ে যায়। কি মেশিন নেওয়ার রেট এইভাবে করতাম কি করতাম না? ওখানে আওয়ার থাকতো, এখানে কিলোমিটার, টন কিলোমিটার, একই তো জিনিস, ওই একই জিনিস ফলো করার জন্যই করি আমরা, ঠিক আছে? তো হয়ে গেল। আর কি ছিল নতুনত্ব? হ্যাঁ স্যার ছিল তো, আপনি করেছিলেন ডিজেল অয়েল কি একটা ছিল, হ্যাঁ ডিজেল কনজাম্পশন ডিজেল কত বেরিয়েছিল বলতো আমাকে, বের করেছিলাম। 16,250 তা 16,000 পার আমাদেরকে 6,000 ভাগ করতে শেষ। 2.6 টোটাল কত? এটাকে বলে অপারেটিং কস্ট 11.4 পার টন কিলোমিটার, বলতে পারি কি রে সর্বাণী? টোটাল করে কত বললি? 11.4 11.4। এটা কি বেরোলো? অপারেটিং কস্ট পার টন কিলোমিটার। কি বেরোলো? পার টন কিলোমিটার। কেন আমি যে অ্যান্সারটা করছি, যে কস্ট বের করছি টন কিলোমিটার অ্যান্সার তো, পার টন কিলোমিটার মানে 1 কিলোমিটার 1 টন মাল নিয়ে যাবে, কত খরচ হবে? 11 টাকা 40 পয়সা। কি বললাম? 1 কিলোমিটার 1 টন মাল নিয়ে যাবে, খরচা হবে 11 টাকা 40 পয়সা। এটা খরচ। তাহলে শুধু কি খরচই নেবে কাস্টমারের থেকে, প্রফিট নেবে না? স্যার প্রফিট তো নেবেই, ফ্রিতে কেউ কাজ করে? 50% প্রফিট নেবে, তাই তো? যোগটা ঠিক করে দেখতো। আচ্ছা একটা আইটেম নেওয়া হয়নি, সেটা কি লুব্রিকেন্ট অয়েল। আমি একটু মুছছি, এখানে মুছছি। লুব্রিকেন্ট অয়েল ভেরিয়েবলের মধ্যেই পড়ে, ঠিক আছে? তো লুব্রিকেন্ট অয়েল কি বলেছে পড়, লাইক লুব্রিকেন্ট অয়েল কি বলেছে বল? লুব্রিকেন্ট অয়েলটা খোঁজ, চোখেই পড়ছে না রে। ওই প্রথমে বলছি 150 টাকা পার টিপ, ঠিক আছে? এক টিপে 150 টাকা, তাহলে কত টিপ করছে? দুটো টিপ, তাহলে 150 ইনটু 2, তাই না? কলকাতা থেকে শিলিগুড়ি যেতে 150 টাকা, আবার ব্যাক করছে 150 300 টাকা। কদিন? এরকম 25 দিন। 25 তাহলে কত হলো? 300 ইনটু 25 কত হচ্ছে বল? 300 ইনটু 25 করলে কত হচ্ছে? 7,500 7,500 টাকা ডিভাইড বাই 6,250, 1.2 1.2 12.60, তাই তো? এটাকে বলে অপারেটিং কস্ট পার টন কিলোমিটার, ঠিক আছে? এবার এর সাথে প্রফিট অ্যাড করব। আচ্ছা প্রফিটটা যখন পড়বি না, দেখবি কার উপর বলেছে প্রফিটটা। ওরা প্রফিট বলেছে, প্রফিট কত বলেছে? প্রফিট 50%, ঠিক আছে? অন ফ্রেটেজ ইজ টু বি আর্নড, ঠিক আছে তো? কি বললাম বুঝতে পারলি তো? যত টাকা আর্ন করবে তার 50% প্রফিট, মানে এই প্রফিটটা কার উপর বলেছে? সেলের উপর। সেলের উপর 50% যদি প্রফিট হয়, তাহলে কত? 1 এর 2। সেলের উপর 1 এর 2 হলে কষ্টের উপর কত হবে? 1 এর 3। দেখ তো করে কত বের হচ্ছে। তো দেখ এটা করার দরকার নেই, কারণ আমাকে জানতে চেয়েছিল এটাই, এই যে অপারেটিং কস্ট পার টন কিলোমিটার, এটাই বের করতে বলেছিল। ওটা করার দরকার নেই, ফালতু যেটা ভাবছিলাম করবো দরকার নেই, কেন এত অবধি করতে বলেছে। অ্যান্সার ওটাই দিয়েছি, ঠিক আছে? তো এটা মিলে গেছে অ্যান্সার, ঠিক আছে? সার্ভিস কাটিংও হয়ে গেল। তো ঠিক আছে তো, ইন্টার প্রসেস প্রফিটটা করছি। দেখ কি বলছে, কোশ্চেন পড়ছি, বলছে
প্রোডাক্ট জেড, ভালো করে শুনবি, প্রোডাক্ট জেড passes through two processes, ঠিক আছে, বিফোর ইট ইজ ট্রান্সফার টু ফিনিশ স্টক, মানে প্রোডাক্ট জেড তৈরি করে দুটো প্রসেসের মাধ্যমে। দ্য ফলোইং ইনফরমেশন अवेलेबल, ঠিক আছে, প্রসেস এ দিয়েছে, প্রসেস বি দিয়েছে, ফিনিশ স্টক দিয়েছে, অঙ্ক শেষ। আমাকে বলে যে প্রসেস অ্যাকাউন্ট খোলো আর ফিনিশ স্টক খোলো। দ্যাটস কোশ্চেনটা মোটামুটি পড়া গেল, কতটা পড়ছিস। প্রসেস এ অ্যাকাউন্ট আর প্রসেস বি অ্যাকাউন্ট খুলবো, এই দুটো কমপ্লিট হওয়ার পর ফিনিশ স্টক খুলবো, অঙ্ক শেষ, আজ খতম হয়ে যাবে। আর এটা ইন্টার প্রসেস প্রফিটের অঙ্ক। ইন্টার প্রসেস প্রফিট কিভাবে করতে হবে, দেখ ছক তো একই হয়েছে, ছক তো একই। এখানে কি হতে ইউনিট রেট অ্যামাউন্ট, এখানে ইউনিট রেট অ্যামাউন্ট হয় না, এখানে হয় টোটাল কস্ট প্রফিট। কি বললাম, টোটাল কস্ট প্রফিট। এই অঙ্ক আসা মানে, আমি তো বলি যে ইন্টার প্রসেস প্রফিট আসুক, সবচেয়ে সোজা। ওই প্রসেস তো অনেক কিছু জানতে হয়, এখানে তুই জানতে হয় একদম ইজি অঙ্ক, এ কঠিনই হয় না, এ অঙ্ক কঠিনই হয় না। একটা অঙ্ক যে ভালো করে বুঝিস সে মনে পারবে ইন্টার প্রসেস প্রফিট। ইন্টার প্রসেস প্রফিট আসা ভালো, ওই প্রসেসও সোজা, এই প্রসেস সোজা, ওই প্রসেস একটু কিছু মাথায় রাখতে হবে, এখানে অত কিছু মাথায় রাখা দরকার নেই, ঠিক আছে। এমনি অঙ্ক হয়ে যাবে, অটোমেটিক্যালি অঙ্ক হয়ে যাবে। আর এই অঙ্ক করতে অতটা অসুবিধা হবে না, মেইন প্রসেস তো করা। তোর তো জানিস, দেখ প্রথমে কোশ্চেনের দিকে থাকা প্রসেস এতে খরচা করে কি বলি, প্রথমে বলি ম্যাটেরিয়াল 80,000 টাকা, তাই না? তো বল না, তুই জানিস তো ম্যাটেরিয়াল কোন দিকে বসে, কোন দিকে বসে ম্যাটেরিয়াল, ডেবিট। ইলেকট্রো ম্যাটেরিয়াল 80,000 টাকা, লিখে দিলাম ম্যাটেরিয়াল 80,000 টাকা। এখন প্রশ্ন হলো স্যার কোন ঘরে লিখবো, দেখ শোন, ম্যাটেরিয়াল মানে এসে কাঁচা মাল, মানে ম্যাটেরিয়াল কিনতে হয়, খরচ খরচা, টোটালে লিখলাম 80,000 টাকা, তাহলে এর খরচ কত, কস্ট কত, 80,000 টাকাই হবে। এবার স্যার প্রফিটে কি হবে, ম্যাটেরিয়ালের আবার কি প্রফিট হবে, একটা খরচের কি প্রফিট হবে, প্রফিট কার হয় বল না, সেলের প্রফিট হবে। তো এর কোন প্রফিট হবে, বুঝতে পারছিস কি, প্রফিট কোনোদিন হবে না। প্রফিট কার হতে পারে, এর প্রফিট হবে না, প্রফিট সেলের হয়, এর কেন প্রফিট হবে, তাই না? তারপর লেবার, লেবার কত বলছে 1,04,000, এখানে একটু লেবার, টোটাল 1,04,000, কস্ট 1,04,000, এর তো প্রফিট হবে না। তারপর ওভারহেড, লেখ টু ওভারহেড, ঠিক আছে, কত 40,000, টোটালও 40,000, কস্টও 40,000, হলো তো? কি করবো, টোটাল করবো, টোটাল করে বল কত হচ্ছে, 2,24,000। দুটোতে 2,24,000, কোনো সন্দেহ নেই এখানে, 2,24,000, 2,24,000। তারপর কি লিখতে শিখেছি, মাইনাস ক্লোজিং স্টক, মাইনাস ক্লোজিং স্টক। দেখ ক্লোজিং স্টক কত বলেছে স্যার, ক্লোজিং স্টক বলেছে 32,000 টাকা, বলেছে তো? ক্লোজিং স্টক কত বলেছে বল, 32,000 টাকা। টোটালে লিখবো 32,000 টাকা। দেখ ক্লোজিং স্টক কি করে বের করতে শিখিয়ে দিচ্ছি, ভালো করে শোন, ভালো করে শুনবি ক্লোজিং স্টক কি করে বের করতে হয়। যারা জানিস দেখে নিস, কোনো সমস্যা নেই, যারা দেখিস না তাদেরকে বলছি। 2,24,000 টোটাল খরচ হলে, 2,24,000 টোটাল হলে কস্ট 2,24,000, 2,24,000 টোটাল হলে কস্ট 2,24,000, আর 32,000 টাকা টোটাল হলে কস্ট কত হবে, 32,000ই হবে। বুঝিস কি বললাম, এটা কমন ব্যাপার, কমন ব্যাপার। এই দুটো যেহেতু সেম, তাহলে এটাও সেম হবে। যদি এই দুটো যদি ডিফারেন্স হয়, তাহলে এটা ডিফারেন্স যদি পরের উপরে পাবি, পরের পার্টে পাবি। কি বললে বুঝতে পারলি তো? তাহলে এখানে 32,000ই হবে। তো বাদ দিয়ে বল কত হচ্ছে, 1,92,000। এটাকে কি বলে শিখিয়েছিলাম আগে, কি বলবি এটাকে, লেখ না, কিছু না পারলে প্রসেস কস্ট লিখে দে, না পারলে প্রসেস কস্ট টোটাল কস্ট লিখে দে, কি যায় আসে, কিছু মনে না থাকলে এটা লিখে দে। হ্যাঁ, টোটাল কস্ট লিখে দিলাম, এর সাথে কি করতে হয়, প্রফিট যোগ করতে হয়, প্রফিট টু প্রফিট যোগ করতে হয়। প্রফিট কত বলেছে এখানে বল, 20। দেখ এখানে, এখানে দেখ এই এক মিনিট, এখানে কি হয় ব্যাপারটা, কি হয় ব্যাপারটা, এখানে বলে প্রফিট অন ট্রান্সফার প্রাইস। স্যার ট্রান্সফার প্রাইস কাকে বলে, সেল প্রাইসের আরেকটা নাম ট্রান্সফার প্রাইস। মানে প্রসেস এ প্রসেস বি কে পাঠাবে, মানে এ বি কে পাঠাবে, যেটা ট্রান্সফার। কি বলে, ট্রান্সফার প্রাইসের উপর কত পার্সেন্ট, 20%, মানে সেলের উপর 20%। তো সেলের উপর 20% মানে দেখের 5, সেলের উপর 1/5 এর কষ্ট কত হয়, 1/4, 1/4। প্রফিট হবে কত, 1/4। কার উপর হবে, টোটালের উপর 1/4 করে দে, 1,92,000 ইনটু 1/4, তাহলে কত হলো, কত 48,000। তো কষ্ট হবে না কিছু, জানিস তো? আরে 48,000 টাকা প্রফিট, প্রফিটে বলছো 48,000 টাকা টোটাল কর, 2,40,000। এটা 1,92,000, এটা 48,000। এখানে লিখবো 2,40,000, 1,92,000 আর 48,000।
ঠিক আছে তো? তার মানে প্রসেস এ টা কোথায় পাঠাবো? প্রসেস বি তে পাঠাবো। কোন টাকাটা পাঠাবো? এই টাকাটা পাঠাবো, এই টাকাটা বসা, এটাই প্রসেস বি তে পাঠাবো। 2,40,000, 1,92,000 আর 48,000 বাই প্রসেস বি। ক্লিয়ার আছে? প্রথম পার্ট কমপ্লিট। ঠিক আছে, বুঝা গেল তো? প্রসেস বি হয়ে গেল, মানে প্রসেস এ হয়ে গেল, প্রসেস বি টা করব। ঠিক আছে, তাহলে প্রসেস এ হয়ে গেল, প্রসেস বি কর বাই প্রসেস বি। তাহলে প্রসেস বি তে আসলে কি হবে? টু প্রসেস এ, তো টু প্রসেস এ অ্যাকাউন্ট কত হবে? 2,40,000, 1,92,000 আর 48,000। ঠিক আছে তো? এবার বল প্রসেস বি ম্যাটেরিয়াল কত বলেছে? বলেনি। লেবার 1,80,000, এখানে লেখ 2 লেবার 1,80,000, টোটালও 1,80,000, কস্টও 1,80,000। ওভারহেড কত বলেছে? 60,000। ও ওভারহেড 60,000, টোটালও 60, কস্টও 60। ঠিক আছে তো? হয়ে গেল। আর তো সেরকম কিছু নেই। ক্লোজিং স্টক করব, টোটাল কত, তারপর ক্লোজিং স্টক করব। 4,80,000। টোটাল 4,80,000, 4,32,000 আর 48,000। ঠিক আছে তো? একদম পুরো সেম ফরম্যাট। মাইনাস ফর ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কত বলেছে? ক্লোজিং স্টক 80,000, টোটাল লেখ 80,000। তাই তো? ওই যেটা বললাম আগেরটা 4,80,000 কস্ট 4,32,000। আগেরটা কি ছিল স্যার? 2,24,000 এর কস্ট 2,24,000। এইটা ইকুয়াল কেন হয়েছিল নিজেই বোঝ। 2,24,000 এটা 2,24,000, 32 এটা 32। তা 4,80,000 টা 4,32,000 হলে 80 টা কি 80 হবে? তাহলে চেঞ্জ হবে কিছু। তাহলে কর এখানটা করে দে, দেখিয়ে দে। 4,32,000 ডিভাইডেড বাই 4,80,000 ইনটু 80,000 কত হচ্ছে? 72,000। তাহলে নিচে কিছু প্রফিট হবে। প্রফিট কত? 8,000 টাকা। মাইনাস কর, মানে মাথা ঢুকলো তাহলে এবার কর। 4 লাখ 3,60,000, 40,000। এটাকে কি বলে? টোটাল কস্ট। প্রফিট কত বলে? 20%। ওই সেলের উপর 20, মানে সেলের উপর 20 মানে কত? সেলের উপর 1/5, তাহলে কস্টের উপর 1/4 হবে। তাহলে কর যোগ দিয়ে লে প্রফিট 4 লাখের 1/4 মানে কত? 1 লাখ। এটা লিখবো 1 লাখ, তাহলে এখানেও লিখবো 1 লাখ। তাই তো? হ্যাঁ, 4 লাখ আর 1 লাখ যোগ করে 5 লাখ হলো। এটা হবে 3,60,000 আর এটা হবে 1,40,000। ঠিক আছে, সেটা ওর দিক পাঠিয়ে দিয়ে কি লিখবো? বাই ফিনিশ স্টক অ্যাকাউন্ট। কত লিখবো? 5 লাখ, 3,60,000 আর 1,40,000। দেখি দে 5 লাখ, 3,60,000 আর 1,40,000। এত কি হলো? এত অবধি লিখে নেওয়া ভালো করে। আচ্ছা, ফিনিশ স্টক, তাই তো? ফিনিশ স্টকটা করবে। ফিনিশ স্টকটা কি হয়? বাই ফিনিশ স্টক ছিল, তো ফিনিশ স্টক কি বলবে? টু প্রসেস বি। টু প্রসেস বি অ্যাকাউন্ট কত টাকা? 5 লাখ, 3,60,000, 1,40,000। 5 লাখ, 3,60,000 কত? 1,40,000। আচ্ছা, আর কি ছিল দেখি? আর কি ছিল? স্যার আর তো কিছু বলেনি এখানে। ঠিক আছে তো? তো এখানে কি বলেছিল দেখতো? ও আরেকটা বলেছিল না, ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক 60,000 বলেছিল। ঠিক আছে, তাহলে তুই মাইনাস করে দে ক্লোজিং স্টক নাকি? ক্লোজিং স্টক মাইনাস করে দে। কত বলেছিল? 60,000। তাহলে কত দাম বের কর? 5 লাখের দাম 3,60,000 হলে 60,000 এর দাম কত? 3,60,000 বাই 5 লাখ ইনটু 60,000 কত? 83,333। 82,333 মাইনাস কর। 83,333। 83,333। তো
ভুলভাল বলছিস, ঠিক করে কর। দেখ 5 লাখের দাম 3 লাখ 60 হলে 7,500 দাম তো অনেক কম হবে তো। 5 লাখ আচ্ছা 3,60,000 ইনটু 60,000 43,200, হ্যাঁ তাই বল। এবার ওটা থেকে মাইনাস কর, ওটা থেকে মাইনাস কর, কত হচ্ছে বল? 60,000 থেকে 43,200 মাইনাস কর, কত হচ্ছে? 16,800, ঠিক আছে তো? আচ্ছা এটা থেকে মাইনাস কর, 4,40,000 এটা, এটা 4,40,000 আচ্ছা 3,60,000 থেকে 43,200 মাইনাস 16,800 3,16,800 আচ্ছা 1,40,000 থেকে 16,800 মাইনাস কর, 1,23,200 1,23,200 হয়ে গেল তো? এই তো টোটাল কস্ট হলো, তাই তো? এবার প্রফিট করে দাও অঙ্ক শেষ। আচ্ছা প্রফিট তো করবো, তার আগে এখানে লিখলাম প্লাস প্রফিট। অঙ্কে সেল কত বলেছিল দেখ, কোশ্চেন করে নে, দেখ লাস্ট লাইনে বলেছিল সেল কত? 8,20,000 টাকা বলেছিল সেল, তাই তো? এখানে দেখ বক্স করে দিই, বক্স করে দিই সেল, এখানে লিখবো বাই, কি লিখবো? সেলস, বাই সেলস অ্যাকাউন্ট। কত টোটাল লিখবো? 8,20,000, তো দেখ আজকে ঠান্ডা মাথায় টোটাল 8,20,000 সেটা লিখলাম, এখানে 8,20,000 লিখলাম, সেই 8,20,000 এখানে লিখলাম, ব্যালেন্স কর। বুঝতে পারছিস কি করে করলাম? লাস্টেরটা একটু ঠান্ডা মাথায় দেখতে হবে, ভুল হতে পারে। সেল বলেছে দেখ লাস্ট ফিনিশ স্টকে কত পার্সেন্ট প্রফিট বলবে না, ফিনিশ স্টকে প্রফিট বলবে না। ও কি করে বের করবে ফিনিশ স্টকে প্রফিট? তোকে সেল বলে দেবে, সেল বলে দেবে 8,20,000, সেই 8,20,000 টোটাল এখানে লিখলাম, এটা টোটাল করলাম, এটা এখানে বসালাম। 8,20,000 থেকে 4,40,000 বাদ দিয়ে প্রফিট বেরিয়ে যাবে। কত হচ্ছে? 3,80,000 টাকা প্রফিট। কস্টে তো বসবে না, কোথায় বসবে? না প্রফিটে বসবে। টোটাল কর 3,16,800, এটা টোটাল কর কত হচ্ছে দেখ, যোগ করে দে। 1,23,200 যোগ 3,80,000, 5,03,200, ঠিক আছে? এখানে বলবে 3,16,800 আর এখানে বলবে 5,03,200, ঠিক আছে? তাহলে এটা বসিয়ে 3,16,800 আর 5,03,200, দেখে নে ভালো করে টুকে নে। তাহলে বোঝা গেল 2019 সালে অনার্সে এরকম টাইপের অঙ্ক দিয়েছিল, বুঝলি তো? 2019 সালে অনার্সে ইন্টারফেস প্রফিটে কেমন অঙ্ক দিয়েছিল, তো ইন্টারফেস প্রফিট গুলো ভালো করে একটু প্র্যাকটিস করে দিন, কিছুই নেই অঙ্কগুলোতে, ঠিক আছে? বলছে কেবি লিমিটেড ম্যানুফ্যাকচার 3 প্রোডাক্ট, ঠিক আছে? কেবি লিমিটেড 3টে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে। কি প্রোডাক্টগুলোর নাম কি? এক্স, ওয়াই আর জেড। দেয়ার পার ইউনিট কস্ট ডেটা আর গিভেন বিলো, মানে নিচে যে ইনফরমেশন দিয়েছে সব পার ইউনিটের ইনফরমেশন দিয়েছে। দেখ এক্স ওয়াই জেড কি বলেছে? এক্স 5,000 ইউনিট প্রডিউস হয়েছে, ওয়াই 10,000 ইউনিট প্রডিউস হয়েছে, আর জেড 15,000 ইউনিট প্রডিউস হয়েছে, ঠিক আছে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট বলেছে 50, 40, 30। ডাইরেক্ট লেবার পার ইউনিট বলেছে 30, 40, 50। ডাউট থাকলে জিজ্ঞাসা করিস, কিন্তু পরীক্ষায় কিন্তু এবিসি কোশ্চেন আসছে, আর সোজা এবিসি কোশ্চেন সবচেয়ে সোজা চ্যাপ্টার, পরীক্ষায় নামিয়ে আসতে হবে এবিসি কোশ্চেন। পারলে পরীক্ষা হলে ঢুকে আগেই এবিসি কোশ্চেন করে দেবে, এতটাই ইজি অঙ্ক দেবে পরীক্ষায়। লেবার আওয়ার পার ইউনিট, ঠিক আছে? লাইনটার মানে স্যার 1 ইউনিট করতে কত ঘন্টা লাগছে, মানে ওয়ার্কার দ্বারা একটা পেন, ধর এই মার্কার পেনটা তৈরি করো, এই মার্কার পেনটা তৈরি করার জন্য একটা তৈরি করার জন্য লেবার কত ঘন্টা নেবে, বুঝতে পারলি তো? একটা করার জন্য কত ঘন্টা নেবে। তো বলেছে 30, 40, 50 নাকি, সরি 3, 4, 5 বলেছে। একটা এক্স প্রোডাক্টটা তৈরি করতে 3 ঘন্টা নেবে, ওয়াইটা করতে 4 ঘন্টা, আর জেডটা করতে 5 ঘন্টা। তো বলছে মেশিন আওয়ার পার ইউনিট, ঠিক আছে? এক্স প্রোডাক্টটা করতে মেশিন লাগবে কত? 4 ঘন্টা লাগবে, ওয়াই প্রোডাক্ট করতে 4 ঘন্টা লাগবে, আর জেড প্রোডাক্ট করতে 7 ঘন্টা লাগবে। নাম্বার অফ পারচেজ রিকুইজিশন বলেছে 600, 900, 1000। এটা তো বুঝতে পারছিস কোথায় লাগবে, এটা চলে যাবে, এটা কিন্তু কস্ট ড্রাইভার দিয়েছে, এটা কোথায় চলে যাবে? ওই যে এবিসি কস্টিং। তারপর নাম্বার অফ মেশিন সেটআপ, ওটাও চলে যাবে, বুঝতে পারছিস তো? ওখানে মনে করার চেষ্টা কর, এবিসি কস্টিং এ তিনটে বলেছিলাম, তাই তো? একটা হ্যান্ডলিং ছিল, মনে হচ্ছে একটা সেটআপ ছিল, ওই 3টে ছিল, তো ওইগুলোই হবে, ওখানে চলে যাবে। প্রোডাকশন ওভারহেড আমি বলেছিলাম বারবার, অঙ্কে তোকে বলে দেবে, খরচা বলে দেবে, খরচা ওভারহেডের খরচা। তাও কিসের খরচা বলবে? ওভারহেডের খরচা। আর এই ওভারহেডের খরচাটাকে কি বলে? কস্ট পুল, মনে হচ্ছে? কস্ট পুল আর কস্ট ড্রাইভার, তাই তো? কস্ট পুল বলেছে কত তোর? দুটো ডিপার্টমেন্টের কস্ট পুল বলেছে, বুঝতে পারছিস তো? দেখ ভালো করে দেখ, 13 লাখ টাকা টোটাল কস্ট পুল কত বল? 13 লাখ টাকা, ঠিক আছে তো?
তো ধর ডিপার্টমেন্ট 1 এর বলেছে 5,50,000, ঠিক আছে, আর ডিপার্টমেন্ট 2 এর বলেছে 7,50,000। বুঝতে পারছিস তো কি বললাম? দেখ ঠিক আছে, তো তাহলে বোঝা গেল, বুঝতে পারলি? ডিপার্টমেন্ট 1 এর খরচাপাতি বলেছে আর ডিপার্টমেন্ট 2 এর খরচাপাতি বলেছে, ঠিক আছে। তো এবার বলেছে আর একটা কথা বলেছে, ডিপার্টমেন্ট 1 লেবার ইন্টেন্সিভ, সব লিখিয়েছিলাম ভিডিওর যে আগে নোটগুলো ছিল সব লিখিয়েছিলাম। আর ডিপার্টমেন্ট 2 কি ইন্টেন্সিভ বল? মেশিন ইন্টেন্সিভ, মানে ক্যাপিটাল ইন্টেন্সিভ। মানে ডিপার্টমেন্ট 1 লেবার ইন্টেন্সিভ, মানে ডিপার্টমেন্ট 1 এ লেবারের সংখ্যা বেশি, ঠিক আছে, লেবাররাই কাজ করে, প্রোডাকশন করে। ডিপার্টমেন্ট 2 এ মেশিনের সংখ্যা বেশি, মানে লেবার অত লাগে না। বুঝতে পারছিস তো? তো ডিপার্টমেন্ট 1 এ টোটাল লেবার আওয়ার বলে দিয়েছে আর ডিপার্টমেন্ট 2 এ টোটাল মেশিন আওয়ার বলে দিয়েছে। বুঝতে পারছিস তো কেন? 1 এ কে কাজ করে? 1 এ মেইনলি লেবার কাজ করে আর 2 তে মেইনলি কে কাজ করে? মেশিন। তাহলে 1 এ লেবার আওয়ার বলে 2 তে মেশিন আওয়ারই বলবে, এই বলে দিয়েছে। প্রোডাকশন ওভার 13 লাখ টাকা বলে দিয়েছে, দেখতে পাচ্ছিস তো? এবার রিসিভিং এন্ড ইন্সপেক্টিং বলেছে 7 লাখ টাকা আর প্রোডাকশন শিডিউল আর মেশিন সেটআপ বলে 6 লাখ টাকা। বলে দুটো মেথডে করে দাও, ট্র্যাডিশনাল মেথড আর এবিসি কস্টিং মেথড। আমাদের নিয়ম দেখবি, আমাদের খাতায় যে নিয়মগুলো লেখা ছিল, প্রথমে ট্র্যাডিশনাল কি লেখা ছিল স্যার? প্রথমে লেখা ছিল ডাইরেক্ট লেবার আওয়ার রেট, ঠিক আছে, ডাইরেক্ট লেবার আওয়ার রেট। ফর্মুলা কি ছিল? টোটাল মান্থলি ওভার, তাই তো? টোটাল মান্থলি ওভার ডিভাইড বাই ডাইরেক্ট লেবার আওয়ার, তাই তো? মানে টোটাল লেবার আওয়ার বা টোটাল মেশিন আওয়ার। বুঝতে পারছিস তো? ডিপার্টমেন্ট 1 এ লেবার, ডিপার্টমেন্ট 2 এ মেশিন, তাই আমি দুটোকে একবারে করলাম, লেবার আওয়ার মেশিন আওয়ার, মেশিন আওয়ার, ঠিক আছে। এটা ঘাবড়ানোর কিছু নেই এবার, ঠিক আছে। ডিপার্টমেন্ট 1 এ টোটাল খরচা কত হয়েছিল বল? 5,50,000 আর ডিপার্টমেন্ট 1 এ টোটাল লেবার আওয়ার 1,10,000, 5 টাকা বেরিয়ে গেল। ডিপার্টমেন্ট 2 মেশিন ইন্টেন্সিভ, মানে ক্যাপিটাল ইন্টেন্সিভ, টোটাল খরচা কত ডিপার্টমেন্ট 2 এ? 7,50,000 আর টোটাল কত ঘন্টা মেশিন চলছে? 2,500,000, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আগে যে অঙ্কগুলো করেছিলাম এখানে ওখানে 1,10,000 বলে দিত, ওটা বের করতে হতো। বুঝতে পারলি? আগের অঙ্কগুলো বলে দিত না, কিন্তু এটা বলে দিয়ে সোজা করে দিয়েছে। এখানে এই অঙ্কগুলো বলে দিয়েছে, বুঝতে পারছিস ব্যাপারটা? আগের অঙ্কগুলো কি হতো? ধর একটা ইউনিট তৈরি করতে এত ঘন্টা লাগছে, তাহলে এতগুলো ইউনিট করতে কত ঘন্টা মনে করছে বের করতাম, তো এটা বের করতে হলো না, অনেক ইজি হয়ে গেল এবার, ঠিক আছে। তো 3 হয়ে গেল। এইবার কি বলেছিল? এবিসি কস্টিং এ আর হচ্ছে ট্র্যাডিশনাল দুটোতে টোটাল কস্ট বের করতে। তো আমরা তো কস্ট শীট করেছি, টোটাল কস্ট বের করার ফর্মুলা কি? ম্যাটেরিয়াল যোগ লেবার, যোগ করলে কি হয়? প্রাইম কস্ট হয়, তার সাথে ওভারহেড যোগ করব টোটাল কস্ট। তো দেখ তিনটে প্রোডাক্ট লিখলাম এক্স ওয়াই জেড। ম্যাটেরিয়াল কত বলেছিল? কোশ্চেন পড়ে বল। ম্যাটেরিয়াল কত বলেছিল? ম্যাটেরিয়াল দেখ পর, প্রথমে বলেছিল 50, 40, 30। তো ঝামেলা যেতে হলো না, ওরা পার ইউনিট দিয়ে দিয়েছে, তো আমরা তো পার ইউনিটই করব, তো কোনো ঝামেলা যাওয়ার দরকার আছে? তবে ঝামেলা করতে হতো যদি তোর পার ইউনিট না বল টোটাল বলতো, তখন পার ইউনিট বের করতে হতো। কি বুঝেছিলাম তো? এখানে পার ইউনিট কোশ্চেন পড়ে দেখতে হবে কিসে দিয়েছি, টোটাল না পার ইউনিট, ঠিক আছে। তো বল ম্যাটেরিয়াল কত? 50, 40, 30। কোনো ডাউট আছে এখানে? ডাউট আছে? লেবার কত বলেছে? আমাকে লেবার বল পর পার ইউনিট 30, 40, 50 টোটাল করে প্রাইম কস্ট হয়ে গেল। এবার ওভারহেড করব, ওভারহেড করব। তো দেখো ওভারহেড লিখেছি ডিপার্টমেন্ট 1 এ, ডিপার্টমেন্ট 1 মন দিয়ে শুনবি, ডিপার্টমেন্ট 1 এ কত টাকা পেয়েছে বল? 5 টাকা পার লেবার আওয়ার, পার লেবার আওয়ার। এবার এক একটা করে এই জায়গাটা একটু সাবধানতার সঙ্গে করতে হবে, এই জায়গাটা একটু মন দিয়ে শুনতে হবে, এই জায়গাটা আর কিছু নেই অঙ্কটা, শুধু এই জায়গাটা শুনতে হবে। ডিপার্টমেন্ট 1টা কি বলেছিল দেখ, এখানে ভালো করে পড়। ডিপার্টমেন্ট 1 এর তো রেট কত বেরোলো? 5 টাকা। আর ডিপার্টমেন্ট 2 এর রেট কত বেরোলো? 3 টাকা। এবার ডিপার্টমেন্ট 1 এ 5 টাকা। এবার আমি পড়ছি দেখ প্রোডাক্ট এক্স এর ঘরের দিকে থাকা। প্রোডাক্ট এক্স কি বলেছে? প্রোডাক্ট এক্স বলছে, প্রোডাক্ট এক্স বলছে একটা ইউনিট প্রোডাক্ট এক্স তৈরি করতে কত ঘন্টা লাগে? 3 ঘন্টা। এক ইউনিট করতে 3 ঘন্টা লাগে প্রোডাক্ট এক্স। আবার বলছি দেখ এখানে লিখছি এক্স প্রোডাক্ট, ঠিক আছে তো? এক ইউনিট করতে কত ঘন্টা লাগছে? 3 ঘন্টা লাগছে। এক ইউনিট করতে 3 ঘন্টা লাগছে। কি লাগছে 3 ঘন্টা? কি লাগছে? লেবার না মেশিন লাগছে? লেবার লাগছে, লেবার লাগছে। আর 1 ঘন্টা লেবারের কত টাকা রেট পেমেন্ট করতে? 5 টাকা। তাহলে 3 ঘন্টা কত দিতে হবে? তো বুঝতে পারলি এটা কি আসলো? বুঝতে পারছিস তো? একই রকম ভাবে প্রোডাক্ট ওয়াই কত বলেছে বল? 4। তার মানে স্যার ওই 5 * 4 20 হলো। তারপর একটা কত বলেছে? প্রোডাক্ট জেড 5। তাহলে বল 5 আর 5 কত হলো? 25। বুঝতে পারলি তো? একই রকম ভাবে কত, একই কনসেপ্ট বলো মেশিন, একই কনসেপ্ট বলো মেশিনের। প্রোডাক্ট এক্স তৈরি করতে কত ঘন্টা মেশিন লাগে? 4 ঘন্টা। আর মেশিনের রেট কত হলো? 3 4 12। তারপর স্যার ওখানেও 4 3 4 12। আর ওখানে স্যার 7 3 7 21। টোটাল কস্ট বেরিয়ে গেল তো? টোটাল কস্ট পারে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ঠান্ডা মাথায় কথা, কিচ্ছু নেই। বারবার বলছি এই চ্যাপ্টারটা একদম ইজি। প্রথমে ট্র্যাডিশনালটা করে নিবি,
ট্র্যাডিশনালটা করে নিবি। তুই আগের দিনের যে অঙ্কগুলো করলি, আগে যে দুটো অঙ্ক করলাম আগের দিন, ওখানে ডিপার্টমেন্ট 1 ডিপার্টমেন্ট 2 বলেনি, ওই জায়গাটা একটু ভাবে গেছিস, ঠিক আছে? এখানে ডিপার্টমেন্ট 1 ডিপার্টমেন্ট 2 একটু আলাদা দিচ্ছে, আর বাকি পুরো সেম হবে, ঠিক আছে? তো বুঝে গেলি ব্যাপারটা, বুঝতে পারছিস তো? এবার আমরা এবিসি কস্টিং করব, ঠিক আছে? এবার করবো কি আমরা, ট্র্যাডিশনালটা মনে বোঝা গেল তো, এবার এবিসি কস্টিং করবো। এবিসি কস্টিং তো বল না, এবিসি কস্টিং এ যখন করতাম অ্যাক্টিভিটি বেস কস্টিং, ওর 3টে ধাপ বলেছিলাম, ঠিক আছে? একটা মেশিন, ঠিক আছে, মেশিন অ্যাক্টিভিটির জন্য কত খরচা হচ্ছে, একটা সেটআপের জন্য কত খরচা হচ্ছে, আর একটা হ্যান্ডলিং এর জন্য, তাই তো? 3টে বলেছিলাম তো। কি করে বের করতে হবে ফর্মুলাগুলো? স্যার মেশিন অ্যাক্টিভিটির জন্য যত টাকা খরচা হচ্ছে, ঠিক আছে তো, ডিভাইড বাই টোটাল, বুঝতে পারছিস তো? টোটাল মেশিন আওয়ার ছিল, তাই তো? তারপরটা ছিল সেটআপের জন্য যত খরচ হচ্ছে ডিভাইড বাই টোটাল সেটআপ। তারপর কি ছিল, মেশিন হ্যান্ডলিং এর জন্য যত খরচ হচ্ছে ডিভাইড বাই টোটাল হ্যান্ডলিং, এইটাই তো করতাম। তাহলে বলবি স্যার এখানেও তাহলে এরকম 3টে করতে হবে, তাই তো? তো দেখ, অ্যাক্টিভিটি বেস কস্টিং যখন আমি রেট বের করছি, তোরা বলি স্যার 3টে করতে হবে, তো আমি কটা করি দেখতে পাচ্ছি, 1 2। কেন 3টে করি? কারণটা কেন 3টে করি ভালো করে বলছি, এটাই বলছি কেন 3টে করি। 3টে তোমার ফর্মুলা এখানে আছে, দেখ এখানে একটু নিচের দিকে আয়, কোন লাইনটা পড়বি সেটা বলছি। প্রোডাকশন ওভারহেড 13 লাখ ছিল তো, ওভারহেড 13 লাখ স্প্লিট বাই অ্যাক্টিভিটি। স্প্লিট কথাটা বলছে, স্প্লিট মানে 13 লাখ টাকা ব্রেক করেছে। কি করে ব্রেক করেছে? 7 লাখ আর 6 লাখে। তা ওরা ব্রেক করেছে কটায়? দুটো। আরে 3টে ফর্মুলা লিখি, সবসময় 3টে আসবে এমন কি গ্যারান্টি আছে? কি বললাম বুঝতে পারলে? 3টে নাও তো আসতে পারে। ওরা ব্রেক করেছে দুটোর মধ্যে। কোন দুটোর মধ্যে ব্রেক করেছে? একটা রিসিভিং এন্ড ইন্সপেক্টিং। এই রিসিভিং আর ইন্সপেক্টিং মানে বুঝিস তো, ওই অর্ডারের জন্য যে খরচ, ওটা বলে রিসিভিং আর ইন্সপেক্টিং, ঠিক আছে তো? আর একটা বলছে শিডিউল এন্ড মেশিন সেটআপ, ছিল সেটআপ। তারপরে কটার মধ্যে করেছে? এটা ব্রেক করার মধ্যে করেছে। 3টের মধ্যে না দুটোর মধ্যে? দুটোর মধ্যে। আমি এই দুটোই নেবো, ওই প্রথমটা নেবো না, বুঝতে পারছিস তো? সুতরাং তুই এখন যদি ফর্মুলাটা বলি স্যার আপনি 3টে ফর্মুলা লিখেছেন, তাহলে প্রথমটা কেন আসলো না? কারণটা বলতে পারি, কারণ ওরা ব্রেকই করেছে দুটোর মধ্যে, 3টের মধ্যে আসবে। লিখি ফর্মুলাটা, দেখ ঘাবড়াস না। আমাদের কি লেখা ছিল? কস্ট পার পারচেজ অর্ডার ছিল তো। এই পারচেজ অর্ডারটাই হচ্ছে রিসিভিং এন্ড ইন্সপেক্টিং, একই ধাঁচের মধ্যে ফেলে দিচ্ছি। তো নিয়ম কি ছিল? ওই যে স্যার অর্ডারের জন্য যত খরচ হচ্ছে, এখানে কি বলেছে? এখানে বলে রিসিভিং আর ইন্সপেক্টিং এর জন্য যত খরচ হচ্ছে। কত? রিসিভিং আর ইন্সপেক্টিং এর খরচ 7 লাখ টাকা, ডিভাইডেড বাই কি করতে শিখিয়েছিলাম ওখানে স্যার, টোটাল কতগুলো অর্ডার। এখানে কি বলবে? এখানে অর্ডার তো ওইভাবে ডাইরেক্টলি বলেনি অর্ডার, এখানে বলেছে কি পারচেজ রিকুইজিশন। আর রিকুইজিশন মানে অর্ডার করতে গেলে রিকুইজিশনই দিতে হয়, ঠিক আছে তো? তো এখানে টোটাল কতগুলো রিকুইজিশন, বুঝতে পারছিস ব্যাপারটা? তুই হয়তো দেখ যে টোটালি প্রপারলি পড়ে যাবে ফর্মুলা, সে ভুল করবে, কারণ ওর সঙ্গে মিল নেই, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারে। কিন্তু বুঝতে পারলি কি বললাম? ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তো আশা করি বুঝতে পারলি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। টোটাল রিসিভিং এর জন্য যত খরচা হবে ডিভাইড বাই কতগুলো রিসিভিং আছে। পরে কত হলো? 280 পার রিকুইজিশন, মানে একটা রিকুইজিশনে 280 টাকা খরচা হচ্ছে, বুঝতে পারছিস তো? একটা রিকুইজিশন কত খরচা হচ্ছে বল? 280। নেক্সট কস্ট পার সেটআপ, বা এখানে আমরা কি দিয়েছি? ওরা তো সেটআপ বলেনি, ওরা কি বলেছে? শিডিউলিং এন্ড সেটআপ। আমাদের কি এক্সামে কি লিখতে হবে? আমরা যেটা জানি সেটা লিখতে হবে না, ওরা যেটা দিয়ে সেটা লিখতে হবে, বুঝতে পারছিস তো? এটা তো আমরা জানি আগে। তাহলে কি লিখবো? কস্ট পার শিডিউলিং এন্ড সেটআপ। ফর্মুলা কি? এই শিডিউলিং আর সেটআপের জন্য কত খরচ হচ্ছে ডিভাইড বাই টোটাল সেটআপ। খরচা তো 6 লাখ, ডিভাইড বাই সেটআপ হচ্ছে 400, বাদ দিয়ে কত হলো? এক একটা সেটআপের খরচা কত দেন? এবার তুই টোটাল কস্ট বের করে দাও, শেষ, ঠিক আছে তো? তো ধর প্রোডাক্ট এক্স, প্রোডাক্ট ওয়াই আর প্রোডাক্ট জেড, এক্স ওয়াই জেড, প্রোডাক্ট এক্স, প্রোডাক্ট ওয়াই, প্রোডাক্ট জেড। তো বল না, আমি বারবার বলেছি আগের দিন এবিসি কস্টিং করার সময়, কি বলেছিলাম? যে ডাইরেক্ট কোনো চেঞ্জ হয় না। কস্ট বের করার ফর্মুলা কি? ডাইরেক্ট কস্ট প্লাস ইনডাইরেক্ট কস্ট। কোন প্রোডাক্টের কস্ট কি করে বের করি? ডাইরেক্ট প্লাস ইনডাইরেক্ট। ডাইরেক্ট তো চেঞ্জ নেই, যা চেঞ্জ ইনডাইরেক্ট, তাই তো? তো ডাইরেক্ট দেখ আগেরটাও যা ছিল এখনো তাই হয়েছে, সন্দেহ নেই এখানে। ইনডাইরেক্ট চেঞ্জ, ইনডাইরেক্ট মানে কি বলছে? ওভারহেড। দুটো, এই দুটোই তো, এই দুটোই তো, হ্যাঁ কি এই দুটোই তো? কি কি আছে বল? রিসিভিং এন্ড ইন্সপেক্টিং লিখেছি, আর শিডিউলিং এন্ড সেটআপ। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা দেখ, তো বুঝলাম তো? দেখ কি রে, নামগুলো লিখলাম। এবার তো বলতে হবে, আরে ভাই প্রোডাক্ট এক্স, প্রোডাক্ট ওয়াই, প্রোডাক্ট জেড টাকা করে লিখতে হবে। কি করে বেরোলো টাকা? এই টাকাগুলো কি করে বেরোলো শেখাতে হবে। শোন, একটা একটা করে দেখবি, ঠান্ডা মাথা একটা একটা বোঝাচ্ছি। কিন্তু এক্স, এটা এক্স, প্রোডাক্ট এক্স। আচ্ছা বল কি লেখার পর কি লেখা? যেটা রিসিভিং এন্ড ইন্সপেক্টিং। রিসিভিং
এক একটা রিসিভিং আর ইন্সপেক্টিং এর জন্য কত খরচা হয়েছে, মানে রিসিভিং আর ইন্সপেক্টিং এর ইউনিটটা কি ছিল, রিকুইজিশন। কি ছিল, রিকুইজিশন। তো একটা রিকুইজিশনের খরচ কত হয়েছে, 280 টাকা একটা রিকুইজিশন, তাই তো 280 টাকা, 280 টাকা। এবার বল প্রোডাক্ট এক্স এর কটা রিকুইজিশন ছিল, কোশ্চেনে বলেছে, কোশ্চেন দেখ 600 টাকা। তাহলে একটার জন্য যদি 280 টাকা খরচ হয়, 600 এর জন্য কত, 280 ইনটু 600, এত টাকা টোটাল খরচ হবে। টোটাল খরচ আমার কি টোটাল খরচ লাগবে নাকি পার ইউনিট লাগবে, পার ইউনিট লাগবে। এবার বল প্রোডাক্ট এক্স কতগুলো ইউনিট তৈরি করা হয়েছে, প্রথমে 5000, বুঝেছিস ব্যাপারটা, মাথায় ঢুকেছে, পুরো মাথায় ঢুকেছে ব্যাপারটা, পুরো মাথায় ঢুকেছে তো। যদি স্যার যদি এখানে যদি টোটাল অ্যামাউন্ট লেখা থাকতো তাহলে কিন্তু 5000 দিয়ে ভাগ করা যেত না, তখন 280 ইনটু 600ই করতে হতো, বুঝতে পারছিস? তো ঘাবড়ে যাবি না, কোনো কোনো অঙ্কে আমরা 280 ইনটু 600 করেছি বা করব, সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, দেখতে হবে কোশ্চেন কিভাবে দিয়েছে। স্যার কখন 280 ইনটু 600 করবেন, যদি এখানে টোটাল অ্যামাউন্ট গুলো থাকে, বুঝতে পারছিস তো, বুঝতে পারছিস ব্যাপারটা, ঠিক আছে? তো বল ওয়াই এর ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, ওই 280 সেটআপ ছিল কি জানো, রিকুইজিশন ছিল 900 টা ডিভাইড বাই 10000, জেড এরটা খরচা 280 করেছিল। তো বল কতগুলো রিকুইজিশন ছিল, 1000 টা, ডিভাইড বাই কত ইউনিট প্রোডাকশন, 15000, ক্যালকুলেট করে এগুলো করে দিয়েছি। তা কনসেপ্টটা কিন্তু সেম হবে, এটাও কিন্তু সেম, প্রোডাকশন শিডিউলিং এন্ড সেটআপ। বল এক একটা সেটআপের খরচা কত, 1500 টাকা। কতগুলো সেটআপ, 120 টা সেটআপ ডিভাইড বাই 5000, 1500 টাকা। 130 টা সেটআপ ডিভাইড বাই 10000, 1500 টাকা। এক একটা কতগুলো সেটআপ, 1500 টা সেটআপ, সরি 150 টা সেটআপ ডিভাইড বাই 15000। তো কোনো সন্দেহ নেই, এখানে বুঝতে পেরেছিস তো? এই ছিল অঙ্কটা, দুবাই হয়েছে অনার্স ছিল, খুব টাফ অঙ্ক আসেনি, একদম ইজি অঙ্ক ছিল, ভালো করে দেখে নে, ডাউট থাকলে দেখে নে, কিছু নেই অঙ্কটা। তাহলে এই অঙ্কটা একবার বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আগের দিন কটা করেছি, দুটো, আজকে কটা হলো, একটা, তিনটে। কি বলছে, ইন আ ম্যানুফ্যাকচারিং কনসার্ন প্রোডাকশন অফ আ প্রোডাক্ট এ ইল্ড বাই প্রোডাক্ট বি এন্ড সি, মানে একটা ম্যানুফ্যাকচারিং কনসার্ন, ঠিক আছে, তার প্রোডাক্ট এ, ঠিক আছে, প্রোডাক্ট এ ইল্ড বাই প্রোডাক্ট বি এন্ড সি, ঠিক আছে তো। দা জয়েন্ট এক্সপেন্সেস অফ ম্যানুফ্যাকচারিং আর, জয়েন্ট খরচ বলে দিয়েছে 8500 টাকা, আর 8500 ম্যাটেরিয়াল, 9000 টাকা লেবার, আর ওভারহেড হচ্ছে 7500 টাকা। সাবসিকুয়েন্ট এক্সপেন্সেস কি বলে, এই সাবসিকুয়েন্ট যে এক্সপেন্স বলেছেন এগুলো হচ্ছে পোস্ট এক্সপেন্সেস, ঠিক আছে তো। প্রোডাক্ট এ বি সি বলেছে, প্রোডাক্টের মানে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড সবকিছু দিয়ে দিচ্ছে। সেলিং প্রাইস বলে দিচ্ছে এ বি সি বলে দিয়েছে। প্রফিট অন সেলিং প্রাইস এ এর বলেছে এত পার্সেন্ট, বি এর বলেছে এত পার্সেন্ট, সি এর বলেছে এত পার্সেন্ট। বলছে সো হাউ উড ইউ অ্যাপরশন দ্য জয়েন্ট এক্সপেন্স এন্ড অ্যাসার্টেন অফ প্রফিট অফ ইচ প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্টের প্রফিটটা বার করতে বলেছে, ঠিক আছে তো। তো আগের ক্লাসে তোদের জয়েন্ট প্রোডাক্টের অঙ্ক হয়েছিল, এটা হচ্ছে বাই প্রোডাক্টের অঙ্ক, ঠিক আছে তো। বাই প্রোডাক্টের অঙ্ক করার জন্য বাই প্রোডাক্টের দুটো দিক দিয়ে দেখা যায়, একটা হচ্ছে নন কস্ট মেথড আর একটা কস্ট মেথড। আর আমাদের নন কস্টই আছে, কস্ট মেথডের অঙ্ক কোনো বইতে নেই। নন কস্ট মেথডে যে কটা অঙ্ক, মানে যে কটা মেথড আছে এখানে, এটা বাই প্রোডাক্টেরই অঙ্ক, ঠিক আছে, বাই প্রোডাক্টেরই অঙ্ক। দেখ আমি বলে দিচ্ছি যদি ভালো করে বুঝিস, বাই প্রোডাক্টের যে মেথড আছে দুদিক থেকে দেখা যায়, একটা নন কস্ট আর একটা কস্ট। নন কস্ট মানে সেল, নন কস্ট মানে সেল, তো অঙ্কটা তো সেল ভ্যালু বলেই দিয়েছে, মানে সেলের কথা বলেছে। এইবার এই নন কস্ট করার জন্য আমার কাছে অনেকগুলো মেথড আছে। এখানে যে কোশ্চেনটা দিয়েছে, আমি বলেছিলাম কোশ্চেনে কোনোদিন মেথড বলে দেবে, কোশ্চেন পড়ে বুঝতে হবে এটা কোন মেথডের অঙ্ক দিয়েছে। এখানে কোশ্চেন পড়ে যা ডিটেইলস গুলো দিয়েছে, এটা রিভার্স কস্ট মেথড, রিভার্স মেথড, ঠিক আছে, রিভার্স মেথড। রিভার্স মেথডে কিভাবে করতে হয়, ঠিক আছে, রিভার্স মেথডে কিভাবে করতে হয় আমি বলে দিচ্ছি, ঠিক আছে। রিভার্স মেথডে বের করতে হবে তোমাকে যে বাই প্রোডাক্টের যে সেলিং প্রাইস থাকবে, বাই প্রোডাক্টের সেল প্রাইস থেকে প্রথমে প্রফিট বাদ দিতে হবে, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বাদ দিতে হবে, আর পোস্ট সেপারেশন কস্ট বাদ দিতে হবে। কি কি বললাম একটু মনে কর, অসুবিধা হবে না, মানে এর আগের ক্লাসে যে ভিডিওটা করেছি ওটা পুরোপুরি বাই প্রোডাক্টের উপর করেছি, ওটা পুরো ডিটেইলস করা আছে, তারপর অঙ্কগুলো, অসুবিধা হবে না। আমি আবার বলছি, বাই প্রোডাক্টের যেটা বললাম এটা কি করে বের করতে হবে, প্রথমে করতে হবে বাই প্রোডাক্টের সেলিং প্রাইস, কোশ্চেনে পেয়ে যাবো বাই প্রোডাক্ট সেল করেছি কত টাকা দিয়ে, তার থেকে কি মাইনাস করতে হবে, যেটা সেল করলাম তার থেকে কিছু প্রফিট হয়েছে, প্রফিটটা বাদ দিতে হবে তার থেকে, এক নম্বর। সেলিং প্রাইসটা বাদ দিতে, মানে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সটা বাদ দিতে হবে, আর পোস্ট সেপারেশন কস্ট বাদ দিতে হবে, তাহলে আমার কাজ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে আমার কাজটা হয়ে যাবে। বুঝতে পারছিস তো কি বলছি? তো অঙ্কটা করি তাহলে বুঝতে পারবি। তো প্রথমে কি করতে হবে, অ্যানসারটা যদি করব প্রথমে লিখব স্টেটমেন্ট
দেখ একটু যদি অসুবিধা হয় কেন কি এর আগে ওই বাই প্রোডাক্টে যেটা ওদের করেছি ওটা একবার রিডিং মারলেই হয়ে যাবে, কিছু নেই বোঝার না বোঝারও কিছু নেই, একদম ইজি অঙ্ক, বারবার বলছি একদম ইজি অঙ্ক। ওই যে ওই নোটটা ছিল নোটে ওই এক দু লাইন লিখেইছি, মানে কি করে বের করতে হয় রিভার্স মেথডটা কি করে করতে হয়। রিভার্স মেথডের নিয়ম হচ্ছে বাই প্রোডাক্ট সেল করে কত টাকা পেয়েছি তার থেকে প্রফিটটা বাদ দেবো, এখন করলে বুঝতে পারি প্রফিটটা বাদ দেবো, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন খরচটা বাদ দেবো, আর পোস্ট সেপারেশন এক্সপেন্স বাদ দেবো, তিনটে বাদ দিলেই বেরিয়ে যাবে। ঠিক আছে তো, তো কোনো অসুবিধা হবে না, করলে বুঝতে পারবে একদম ইজি অঙ্ক, বারবার বলছি খুব ইজি জিনিস। ঠিক আছে তো, তো লিখছি স্টেটমেন্ট শোয়িং apportionment of joint expenses। কি কি মেইন প্রোডাক্ট ঘর কি করছি, মেইন প্রোডাক্টের একটা ঘর করব, কারণ মেইন প্রোডাক্ট আমার অঙ্কে কি ছিল, প্রথমে যদি কোশ্চেন যদি ভালো করে পড়িস তাহলে বলতে পারবি মেইন প্রোডাক্ট ছিল এ। ঠিক আছে তো, আর বাই প্রোডাক্ট কি কি ছিল বি আর সি। আমি বারবার বলছি অঙ্কটা খুবই সোজা অঙ্ক, জাস্ট একটু ভালো করে দেখার চেষ্টা কর, অঙ্কের মধ্যে সেরকম কিছু নেই, একটা টোটাল। ঠিক আছে, প্রথমে কি হবে, প্রথমে লিখবো সেলস ভ্যালু, কি লিখলাম প্রথমে সেলস ভ্যালু। তো প্রতিটা সেলে বলেছে মেইন প্রোডাক্ট কত টাকা দিয়ে বেচেছি আর বাই প্রোডাক্ট কত টাকা দিয়ে বেচেছি। দেখ কোশ্চেনে বলেছে মেইন প্রোডাক্ট 30,000 টাকা দিয়ে বেচেছি, বাই প্রোডাক্ট কত কত করে বেচেছি, দেখ 20,000 15,000, টোটালে ঘর করেছি রোল করতেই পারি 65,000 টাকা। এর থেকে কি বললাম আমি এইমাত্র বললাম, মানে এটা করতে গেলে প্রথমে কি কি বাদ দিতে হবে, প্রফিটটা বাদ দেবো, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন বাদ দেবো, আর পোস্ট পেপার, এই তিনটে খরচ বাদ, আর কিছু বাদ যায় না। ঠিক আছে, তাহলে প্রথমে বাদ দিই লেস প্রফিট। প্রফিটটা কত কত পার্সেন্টেজ বলেছি একটু বল। 40%, 30%, 25%। 40%, 30% আর 25%, কিন্তু বলেছে প্রফিট অন সেল বলেছে, এটা দেখতে হবে প্রফিট অন সেলস। তাহলে হ্যাঁ ঠিক আছে, প্রফিট অন সেলিং প্রাইস 40%, তাহলে 30,000 40% করলে কত হবে 12,000 টাকা, 20,000 30%, তাই তো 6,000 টাকা, আর 15,000 25% কত হয় কর, 15,000 25% করে কত হচ্ছে দেখ 3750 নাকি, মাইনাস করি একটা মাইনাস করতে 30 থেকে 12 বাদ দিলে 18,000, এটা থেকে তো মাইনাস করলে 14,000, এটা হচ্ছে 11,250। ঠিক আছে, এটা হচ্ছে 21,750 মাইনাস করে হচ্ছে 43,250। ধরে ধরে অঙ্ক করি, বোঝার চেষ্টা করি, এত অবধি ঠিক আছে তো। কি কি বাদ দিতে হচ্ছে বুঝতে পারছিস তো, কি কি বাদ দিতে হবে বারবার মনে কর, প্রফিট বাদ দেবো, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন বাদ দেবো, আর পোস্ট পেপার, এই তিনটে খরচই বাদ দেবো, কিছু বাদ দেওয়ার দরকার নেই, অঙ্কই শেখে, তিনটে বাদ দিলে অঙ্ক শিখে যাবে। ঠিক আছে তো, তাহলে এই যে বেরোলো। আচ্ছা আমরা তো 11 থেকে কস্ট শিট করছি, মানে আমি যদি বলি বলতে পারবি, বা সেকেন্ড সেমিস্টারে কস্ট শিট করেছি, সেল থেকে প্রফিট বাদ দিলে কি হয়, করেছিলাম তো, এটা তো নতুন কিছু না, সেল থেকে প্রফিট বাদ দিলে কি হয় এটা তো জানিস, সেল থেকে প্রফিট বাদ দিলে কি হয় কস্ট, কিন্তু কস্ট শিটের ভাষায় এটাকে বলা হয় টোটাল কস্ট। মনে কর না, মনে করার চেষ্টা কর, স্যার টোটাল কস্টের সঙ্গে প্রফিট যোগ করলে তো সেল হয়, তাহলে আমি যদি ঘুরিয়ে বলি সেল থেকে প্রফিট বাদ দিলে কি হবে কস্ট, মানে টোটাল কস্ট। টোটাল কস্টের আরেকটা নাম ছিল জানিস, মনে করছে না, কস্ট অফ সেলস। টোটাল কস্টের আরেকটা নাম ছিল কস্ট অফ সেলস, এগুলো সব কস্ট শিটে করে এসেছি টোটাল কস্টে। তাহলে কেউ টোটাল কস্ট লিখবে, কেউ কস্ট অফ সেলস লিখবে। ঠিক আছে, ঠিক আছে এত অবধি ঠিক আছে। আচ্ছা আমি কি বললাম, কি কি বাদ দিতে হবে বারবার করে মনে করছি, প্রফিট বাদ দিতে হবে, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন বাদ দিতে হবে, তাহলে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন বাদ দিতে হবে তো, কিন্তু কোশ্চেনটা পড়ে আমি কোনো জায়গায় পেলাম না সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বাদ, মানে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সে বাদ দিতে হবে, সেটা কোথাও লেখা নেই সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের কথা। তাহলে কি করে বাদ দেবো, দেখি না। কিন্তু এই যে মেথডটা এখানে তো বাদ দিতেই হবে, এই মেথডে তোমাকে বাদ দিতেই হবে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, কিছু করার নেই, বাদ দিতেই হবে। কিন্তু দেয়নি তো কোশ্চেন, তাহলে কি করে করব, কিন্তু বাদ দিতে হবে, কোশ্চেনে দেয়নি কিন্তু বাদ দিতে হবে, কি করে বের করব একটু মনে করার চেষ্টা কর। কস্ট আবার কস্ট শিটের কথা যদি ভাবি, আমি ওখান থেকে আরম্ভ করি। ধর তোরা তো কস্ট অফ প্রোডাকশন করেছিলি না, কস্ট অফ প্রোডাকশন কস্ট শিটে ম্যাটেরিয়াল কস্ট, তার সঙ্গে ওই যে যোগ করলে প্রাইম কস্ট,
তার সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে কি হতো ওয়ার্ক কস্ট, তার সঙ্গে অফিস খরচ যোগ করে তো কস্ট অফ প্রোডাকশন, তারপর করে ফিনিশ গুডস করে কস্ট অফ গুডস সোল্ড হতো। আচ্ছা প্রোডাকশন ভাবে একবার লিখি, কস্ট অফ গুডস সোল্ড হতো, তার সাথে কি যোগ করতাম স্যার সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স যোগ করতাম, মনে হচ্ছে ওটা হতো টোটাল কস্ট, তাই তো? বুঝতে পারছিস? তাহলে মনে করার চেষ্টা, যত মনে করবি তত সুবিধা হবে। আর কোন অঙ্ক কস্টিং যখন করতি তখন এটাও তো বলা হতো যে যদি কোনো অঙ্কে ধর ফিনিশ গুডস না থাকে, যদি কোনো অঙ্কে ফিনিশ গুডস না থাকে, কস্ট অফ প্রোডাকশনটাই তো কস্ট অফ গুডস সোল্ড। বলেছিলাম এই কথাগুলো আগে, বলেছিলাম সমস্ত পুরনো জিনিস, ইলেভেনের কথা, নতুন কিছু না। আরে যদি অঙ্কে ফিনিশ গুডস না থাকে, ধর কস্ট অফ প্রোডাকশন তুই জানিস 1 লাখ টাকা, ফিনিশ গুডস অঙ্কে নেই, তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত হবে? 1 লাখ টাকাই তো হবে, কারণ কস্ট অফ প্রোডাকশনের পরেই তো কস্ট অফ গুডস সোল্ড হবে। তো যদি যে অঙ্কে ফিনিশ গুডস থাকবে না, প্রোডাকশনটাই তো হয়ে যাবে কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে? তো এই যে অঙ্কটা আমি চুজ করেছি এখানে কোনো ফিনিশ গুডস এর কথা বলেইনি, তাহলে আমি কি বলতে পারি যে কস্ট অফ গুডস সোল্ড এটাই তো কস্ট অফ প্রোডাকশন, বলতে পারি কস্ট অফ প্রোডাকশন। দেখ তোরা দেখে হয়তো ভাবছিস কি ভয় পাওয়ার কিছু না, এগুলো সব তোরা জানা জিনিস। আমি যে এখন এগুলো আলোচনা করছি এগুলো সব 11 থেকে করেছি, নতুন কিছু শেখাচ্ছি না, এটা নতুন কিছু শেখাচ্ছি না। আমি এখন সেলিং এন্ড ডিফারেন্সেস কি করে বার করে তোকে শেখাচ্ছি, কি করে বার করতে হবে। দেখ না, কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে সেলিং এন্ড ডিফারেন্সেস যোগ করলে টোটাল কস্ট হয়, বলতে পারি। আবার বলছি মন দিয়ে শোন, কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে যদি সেলিং খরচ যোগ করি তাহলে টোটাল কস্ট হয়, এটা বলতে পারি। টোটাল কস্ট কত আছে ওকে, কত টোটাল কস্ট? না 43,250। এই টোটাল কস্ট কত? 43,250 বলতে পারি। টোটাল কস্ট কত? টোটাল কস্ট কত? 43,250। যদি কস্ট অফ প্রোডাকশন যদি আমি জানি, যদি আমি জেনে যাই, কোনো কারণে জেনে যাই, তাহলে সেলিং বের করতে পারবো কি পারবো না? আমি এটাই বলছি। তার মানে কি বলতে পারি, আরে দেখে মনে হবে সত্যি অঙ্কটা খুব কঠিন, কিন্তু কিছু নেই অঙ্কটার মধ্যে। এটা জানার জন্য কি তোর ওই জায়গায় কস্ট শিট করেছিস, কস্ট শিটের একটু কনসেপ্ট মনে রাখলেই হয়ে গেল, এটা কিছু নেই, ঠিক আছে? তো দেখ কস্ট অফ প্রোডাকশন কত? তার মানে এটা আর কি ওয়ার্কিং আকারে লিখবো, এটা বুঝতে পারছিস কি করে করলাম? ওয়ার্কিং সেই করবো একটা কি লিখবো, কারণ আমার তো এখানে টাকাটা বের করতে হবে, কিছু তো টাকা বেরোবে এখানে, কিছু না কিছু তো টাকা পয়সা বেরোবে, জিরো না কিন্তু, মানে কিছু না কিছু তো টাকা পয়সা বেরোবে, কত বেরোবে এটাই বের করছি আমি। তাহলে কি করছি, ওয়ার্কিং সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস কি করে বের করব? স্যার আপনি তো এইমাত্র বললেন টোটাল কস্ট থেকে যদি কস্ট অফ প্রোডাকশন বাদ দেন তাহলে তো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন চলে যাবে। বোঝা গেল তো কি বললাম? বুঝতে পারছিস যে এটা কি বুঝতে পারছিস যে কিভাবে হচ্ছে? বুঝতে পারছিস তো? এটা কিন্তু মানে আমি কিন্তু এই চ্যাপ্টারে কি শেখাচ্ছি না, এগুলো এই চ্যাপ্টারের কোথাও লেখা নেই যে এটা বের করার ফর্মুলা টোটাল কস্ট মাইনাস কস্ট অফ প্রোডাকশন, এই চ্যাপ্টারে লেখা নেই। এটা তো তুই 11 এ কস্ট শিট করি, 11 বা সেকেন্ড সেমিস্টারে কস্ট শিট করি, সেখানে লেখা ছিল। তাহলে কি হবে, কি লিখলাম? সেলিং বের করার ফর্মুলা হচ্ছে টোটাল কস্ট মাইনাস কস্ট অফ প্রোডাকশন। টোটাল কস্ট কত? 43,250। আর কস্ট অফ প্রোডাকশনটা কত হবে দেখি, কস্ট অফ প্রোডাকশনটা কত হবে দেখি। বইয়ের দিকে তাকা, হ্যাঁ বইয়ের দিকে সমস্ত খরচাগুলো বলেছে, বইয়ের দিকে তাকাবি। হ্যাঁ দেখ ওই দেখ ছিল না জয়েন্ট এক্সপেন্সেস, ভালো করে দেখতে পাচ্ছিস? জয়েন্ট এক্সপেন্সেস দেখেছিস? ম্যাটেরিয়াল এত টাকা, লেবার এত টাকা, আর ওভারহেড এত টাকা, তিনটে মেলালে কত হচ্ছে? দেখ না এখানে মেলাচ্ছি 8,500, ঠিক আছে? 8,500 9,000 কত হচ্ছে? 25,000, ঠিক আছে? তো এটা কি, এই যে এখানে যে লেখা আছে 8,500 9,000 7,500, এই তিনটে তো টোটাল খরচ। এটাকে কি বলে? এটাকে তিনটেকে যোগ করলে কি, আমি আগের দিন বলছিলাম, বল কি বললাম? এটাকে কি বলে? তিনটেকে যোগ করলে 8,500 9,000 7,500, না 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 দেখা হচ্ছিল 8,000, এই চ্যাপ্টারের কথা বলছি। 8,500 9,000 আর 7,500। সেটা তুই বললি ম্যাটেরিয়াল লেবার ওভারহেড, এই তিনটে যে মেলাচ্ছি এটা তো লিখে দিয়ে জয়েন্ট কস্ট, বলেই তো দিয়ে জয়েন্ট কস্ট। এটা তো তিনটে জয়েন্ট কস্ট। জয়েন্ট কস্টের আরেকটা নাম কি যদি জিজ্ঞাসা করি, আমি বলছি প্রি সেপারেশন কস্ট। আমি খুব সুন্দরভাবে যদি চাস আমি বোঝাতে পারি, ধর এটা একটা মেশিন, তো ডিটেইলস কনসেপ্ট যদি চাস, এটা ধর একটা মেশিন, সাপোজ এটা একটা মেশিন, মেশিনের নাম মেশিন 1।
আমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে, যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করছি, প্রোডাক্ট তৈরি করতে গেলে কি করতে হবে? মেশিনের মধ্যে আমাকে ম্যাটেরিয়াল দিতে হবে, লেবার নিয়ে আসতে হবে, ওভারহেড নিয়ে আসতে হবে। কি বুঝতে পারছিস তো? বোঝার চেষ্টা কর, কিন্তু কনসেপ্টে আমি বারবার বলছি কনসেপ্টে কনসেপ্ট বোঝ, অঙ্ক নেমে যাবে, কিছু নেই। কারণ তোর যে ডাউট গুলো তৈরি সেই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমি কোনো একটা ধর এই মার্কার পেন তৈরি করতেছি, মার্কার পেন তৈরি করতেছি, তাহলে কি মেশিন নিয়ে আসতে হবে, একটা মেশিন নিয়ে আসতে। মার্কার পেন তৈরি, যতগুলো মার্কার পেন তৈরি করতে তার জন্য এই মেশিনের মধ্যে ম্যাটেরিয়াল ঢালতে হবে, লেবার আনবো, নাহলে মেশিন চালাবে কি করে, আবার ওভারহেড লাগবে, নিয়ে টোটাল মিলিয়ে ধর, সাপোজ ধর কত টাকা খরচা করলে স্যার, কত টাকা, সাপোজ ধর এই অঙ্কে কত 25,000 টাকা, ধর 25,000 টাকা খরচা করলাম, মানে ম্যাটেরিয়াল লেবার ওভারহেড মিলে 25,000 টাকা এর মধ্যে ঢাললাম, 25,000 টাকা খরচা করলাম। ঠিক আছে, এখান থেকে ধর মেশিন ওয়ানে, এখান থেকে ধর আমার দুটো প্রোডাক্ট বেরোচ্ছে, দুটো প্রোডাক্ট বেরোচ্ছে। একটা প্রোডাক্টকে কি বলে, ধর লিখছি এই অঙ্ক অনুযায়ী A1 বেরোচ্ছে, আর একটা ধর B1 বেরোচ্ছে। স্যার A1 B1টা কি? A1টা বেরোচ্ছে মেন প্রোডাক্ট, আর B1 বেরোচ্ছে কি বাই প্রোডাক্ট। তার মানে আমি মেশিন ওয়ানে 25,000 টাকা ঢাললাম, 25,000 টাকা খরচা করলাম, 25,000 টাকা ঢাললাম। এই 25,000 টাকার মধ্যে কিছু মেন প্রোডাক্টের টাকা, 25,000 এর মধ্যে কিছু মেন প্রোডাক্ট আছে, কিছু বাই প্রোডাক্টও আছে, বলতে পারি কি পারি না? বলতে পারি। তাহলে কি বলতে পারি এই 25,000 টাকা কি খরচ? জয়েন্ট কস্ট বলতে পারি তো, এটাকে জয়েন্ট কস্ট বলে, বা এটাকে প্রি সেপারেশন কস্ট বলে। স্যার কেন প্রি সেপারেশন কস্ট? সাপোজ ধর এই যে এটা একটা প্রোডাক্ট বেরোলো, এটা একটা প্রোডাক্ট, সাপোজ এটা মেইন প্রোডাক্ট, এটা বাই প্রোডাক্ট, কিন্তু এই মেইন প্রোডাক্টটাই মার্কেটে নিয়ে গিয়ে বেচতে পারবো না। কেন? পুরো কমপ্লিটই হয়নি এখন, পুরো কমপ্লিট হয়নি। তার মার্কেট পেনের কথা যদি বলি, ও পেনটা বেরোলো, তাহলে পুরো কমপ্লিট হয়নি, এর উপর আরো কাজকর্ম করতে হবে। তাই এর উপর আরো কাজকর্ম করার জন্য আবার একটা মেশিন নিয়ে আসতে হবে, মেশিন 2, তারপর আবার খরচাপাতি করবো। এটাও সেরকম, আর একটা মেশিন নিয়ে আসতে হবে, মেশিন 3, আরো খরচাপাতি করতে হবে। বুঝতে পারছিস তো কি বলতে চাইছি? এটা বোঝার চেষ্টা কর, কনসেপ্ট বোঝার চেষ্টা কর। তার মানে কি, এটা হচ্ছে, এটাকে বলা হয় প্রি সেপারেশন কস্ট, সেপারেট করার আগে খরচ, আর সেপারেট এইখানটা হচ্ছে সেপারেট করার পরের খরচ। তাহলে সেপারেট করার পরের কস্টটা কি বলবে? পোস্ট সেপারেশন কস্ট। আর সেপারেট করার আগে কস্টটা কি বলবে? প্রি সেপারেশন কস্ট। আর প্রি সেপারেশন কস্টের নাম হচ্ছে স্প্লিট অফ পয়েন্ট। কি বললাম? স্প্লিট অফ পয়েন্ট। বুঝতে পারলি? এই টার্মগুলো তোকে জেনে রাখতে হবে, তাহলে অঙ্ক করতে অসুবিধা হবে না। আগের দিন অনেক কিছু করতে বুঝতে অসুবিধা হতে পারে। এটা হচ্ছে কনসেপ্ট, কনসেপচুয়াল বলছে, এটা ভালো করে বোঝ, কনসেপ্ট, এটাকে বলে কনসেপ্ট। ঠিক আছে তো? তাহলে প্রি সেপারেট আর পোস্ট সেপারেট মানে বুঝতে পারছিস? প্রি সেপারেট পোস্ট সেপারেট কোনটা? কমন ব্যাপার। আমি মার্কার পেন তৈরি করতে চাই, একটা মেশিনে ম্যাটেরিয়াল গুলো ঢাললাম, ম্যাটেরিয়াল গুলো ঢাললে কি সঙ্গে সঙ্গে মার্কার পেন বেরিয়ে আসবে? বেরিয়ে তো আসবে না, কিছু বেরোবে, কিন্তু ওটা মার্কেটে বেচতে পারবো না। বুঝতে পারলি তো? তার সাপোজ কি বেরোতে পারে, এই যে সাদা পোর্শন আছে, তার সাদা পোর্শনটা বেরিয়ে আসলো, তারপর ওই সাদা পোর্শনটাকে বেচতে পারবো, আমাকে তো আরো কাজ করতে হবে। বুঝতে পারছিস তো কি বললাম? তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তার মানে কিছুটা, এটাকে বলে প্রি সেপারেশন কস্ট, আর এটাকে বলে পোস্ট সেপারেশন কস্ট। বোঝা গেল? প্রি সেপারেশন কস্ট কাকে বলে, পোস্ট সেপারেশন কস্ট কাকে বলে? তার মানে এখানে জয়েন্ট কস্ট করেছি, জয়েন্ট কস্ট। বুঝতে পারলি? জয়েন্ট কস্ট কত? এত টাকা। এরপরে জয়েন্ট কস্ট করার পরে আমার দুটো প্রোডাক্ট বেরিয়ে গেল, মেইন প্রোডাক্ট বাই প্রোডাক্ট বেরিয়ে গেল, কিন্তু এই প্রোডাক্ট মার্কেটে বেচতে হবে, তারপরেও আমাকে খরচা করতে হবে, এটা বলে পোস্ট সেপারেশন কস্ট। এবার করতে হবে কোশ্চেন করে দেখতে হবে অঙ্কে কি পোস্ট সেপারেশন কস্ট বলেছে। দেখ এই যে এখানে বললো সাবসিকুয়েন্ট এক্সপেন্সেস আর অ্যাজ ফলো। স্যার মানে এরপরে আমার যে প্রোডাক্ট বেরিয়ে গেল, মেইন প্রোডাক্ট বাই প্রোডাক্ট বেরিয়ে, তারপরেও আমাকে খরচা করতে হয়েছে, এটাকে বলে পোস্ট সেপারেশন কস্ট। এই দেখ বলেছে কি কি খরচা করেছি। দেখ প্রোডাক্ট এর জন্য এই খরচ করেছি, প্রোডাক্ট বির জন্য এই খরচ করেছি, প্রোডাক্ট সির জন্য এই খরচ করেছি। তাহলে বুঝতে পারলি? এটাকে বলে পোস্ট সেপারেশন কস্ট। তুই যদি খুব ভালো বুঝতে যদি অসুবিধা, আমি আরো ভালো ডিটেইলসে লিখেছি কস্ট অফ প্রোডাকশনটা। এখানে কি লিখতে পারি আমি এখন কিছু বোঝালাম, জয়েন্ট এক্সপেন্সেস প্লাস পোস্ট সেপারেশন কস্ট। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা কর। কেউ যদি এখন তুই বলতে স্যার আমি জয়েন্ট এক্সপেন্স না লিখে যদি প্রি সেপারেশন কস্ট লিখি, কোনো ভুল না, কোনো ভুল না। জয়েন্ট এক্সপেন্স আরেকটা নামই হচ্ছে প্রি সেপারেশন কস্ট। ঠিক আছে তো? তাহলে বোঝা গেল কি বললাম? তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছিস জয়েন্ট এক্সপেন্স কত টাকা বসবে আর পোস্ট সেপারেশন কস্ট কত টাকা বসবে, মোটামুটি বুঝতে পারছিস তো? তাহলে বল এটা 43,250। এইভাবে বুঝলে সুবিধাটা কি, যে কোনো টাইপের অঙ্ক করা যাবে। আগের ক্লাসে পোস্ট সেপারেশন এক্সপেন্স বলে সেরকম হয়তো খুব একটা ছিল না, কিন্তু এইখানে ধর আজকে বাই প্রোডাক্টে পোস্ট সেপারেশন কস্ট অনেক খরচা থাকবে। তো যাই আস্তে আস্তে বুঝতে পারি জয়েন্ট এক্সপেন্স 25,000 টাকা কি করে হলো বোঝা গেছে তো? কি বুঝতে পারছিস তো অঙ্কটা? তারপর দেখ পোস্ট সেপারেশন কস্ট কোনটা, বুঝতে পারছিস কোনগুলো পোস্ট সেপারেশন কস্ট। দেখ প্রোডাক্ট এ
প্রোডাক্টের না 25,000 কেন পোস্টের কোন 2500 1900 1500 ঠিক আছে একবারে করবো কারণ তো বারবার লেখা যাবে না। তারপর প্রোডাক্ট বি কত আছে 1200 1600 900 আর প্রোডাক্ট সি 1400 2000 1050 সব করে যোগ করে আমাকে বল কত হচ্ছে সব করে যোগ করে বল আমাকে কত হচ্ছে 14050 ঠিক আছে তো তাহলে কত হলো কি একটু ক্লিয়ার হচ্ছে তো বুঝতে পারছিস তো তাহলে এইটা হচ্ছে এটাকে কি বলে স্যার এটা প্রি এটা পোস্ট দুটোকে মেলানো কত হচ্ছে 39050 তাহলে বাদ দিয়ে 43250 থেকে 39050 বাদ দিয়ে কত হচ্ছে রে বল কত হচ্ছে বল 4200 এটাকে বলে তার মানে আমার সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন দেখি বেরোলো তাহলে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন বেরোলো তো কত টাকা বেরোলো 4200 টাকা ঠিক আছে 4200 টাকা এই যে 4200 টাকা 4200 টাকা কি মেইন প্রোডাক্টেরও কিছু হবে এরও হবে সবারই হবে স্যার কি কাকে কত দেবো তো এটা না বোঝার কিছু তোরা ছোটবেলা থেকে শিখে এসেছিস আচ্ছা বল না সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন জেনারেলি কোন রেশিওতে হয় সেল একদম ওভার করেছিস তো সেলিং এর কোন রেশিওতে হবে সেল রেশিওতে হবে তাহলে সেল রেশিও কি আছে স্যার এই তো 30000 20000 15000 কোন না রেশিও করতে পারবি না 30000 20000 15000 কে রেশিও করলে কি হবে যদি 5 দিয়ে করিস 6 4 3 তাহলে বুঝতে পারলি ব্যাপারটা আরে অনার্সের অঙ্ক তো একটু তো ঘুরানো বাঁচানো থাকবে তো বুঝতে পেরেছিস কিছু নেই আমি তো বলছি অঙ্কের মধ্যে ছিলই নম্বর আগের বছর এসেছিল আগের বছর সরি 19 সালে এসেছিল অঙ্ক কিছু ছিল নম্বর বাট এটা তো আমি এমনি বললাম আমি টাকা দরকার নেই বাট এই অর্থের সাথে করতেই হবে ঠিক আছে কর 4200 কে 6 4 3 এ ভাগ কর কত হচ্ছে কর জানিস কি আমার কত হয় বল কত হচ্ছে ফার্স্টে 1900 38 তারপর 1293 আর 969 তাই হচ্ছে কি না দিদি 8 3 11 আর তাই তো বল দেখি টোটাল কস্ট থেকে সেলিং এডিশন বাদ দিলে কি হয় দেখ বলেই লেখা আছে টোটাল কস্ট থেকে সেলিং এডিশন বাদ দিলে কি হয় বলতে পারছিস না আরে সেলিং বের করার নিয়ম হচ্ছে টোটাল কস্ট মাইনাস প্রোডাকশন ব্যাস এত লেভেল হবে না এই হচ্ছে কস্ট অফ প্রোডাকশন মাইনাস করতে হবে মাইনাস কর 16062 12707 10281 বাদ দিয়ে হচ্ছে 39050 ঠিক তো 39050 তাই না দেখ আমি ঠিক করেছি ভুল করেছি নিজেই ভাব এই দুটো যোগ করে 39050 বেরিয়েছিল এটাই তো কস্ট অফ প্রোডাকশন বুঝতে পারছিস তো তাহলে কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল এবার এর থেকে কি বাদ দিতে হবে আমাদের নিয়ম কি ছিল স্যার আপনি তো বললেন নিয়ম ছিল সেল থেকে প্রফিট বাদ দেবেন সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন বাদ দেবেন আর কি বাদ দিতে বলেছিলাম পোস্ট সেপারেশন কস্ট মনে করছো কোনটাকে পোস্ট সেপারেশন কস্ট বলে বলেছিলাম তো হ্যাঁ স্যার প্রথমে মেশিনে দিলে আপনি খরচা করলে তারপরেও তো ওই প্রোডাক্টটা ফাইনাল তৈরি এগুলো নিজের মন থেকেই তো নিয়ে আসতে পারিস কখনো বসতে কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে প্রথম ধাপে কি প্রোডাক্ট কমপ্লিট হয়ে যায় অনেক তো কাজ করি প্রথম ধাপে প্রোডাক্ট কমপ্লিট না অনেকগুলো ধাপে যেতে হয় তো ওই ধাপে তো খরচা করতে হলে তো পোস্ট সেপারেশন কস্ট বুঝতে পারি না তুই ভাব না আমি তো আগে দিন শিখেছিলাম জয়েন্ট প্রোডাক্ট ওই ধর আমি ক্রুড অয়েল দিলাম ক্রুড অয়েল ঢালার পর যে তোর কি বেরোতো পেট্রোল ডিজেল আর কেরোসিন বেরোতো তো যত মানে যে ক্রুড অয়েলটা দিলাম মানে ম্যাটেরিয়াল দিলাম লেবার ওভার সব দিলাম ওই যে খরচটা হলো ওটাকেই বলে জয়েন্ট কস্ট তারপর ওখান থেকে কি বেরোচ্ছে আরে ডাইরেক্ট পেট্রোল বেরোয় না ওর পরেও তোকে অনেক কাজকর্ম করতে হয় ওই যে খরচাগুলো পাটে খরচাগুলো করতে হয় না সেটাকেই বলা হয় পোস্ট সেপারেশন কস্ট এইটাই হচ্ছে ব্যাপার আর কিছু না তো বল কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল এবার এর থেকে কি বাদ দেবো লেস পোস্ট সেপারেশন কস্ট তো নিশ্চয়ই কোশ্চেনে বলেছি বলতে হবে পোস্ট সেপারেশন কস্ট না বুঝতে পারলে বল আমাকে বইয়ের দিকে দেখা হ্যাঁ বল 14050 কার 14050 তো ছিল তো সব করা 14000 কি করবে মেইন প্রোডাক্ট এর বল এর পোস্ট কত বলেছিল এরটা যোগ করলেই হবে 5900 ঠিক বিগটা বল 3700 সিটটা বল 4450 হ্যাঁ টোটাল করে দাও অঙ্ক শেষ হয়ে গেছে সবটা শেষ দেখ এইটুকু অঙ্কটা কি সত্যি কথা বলতে অঙ্কটা খুব বড় অঙ্ক হয়েছে 10 নাম্বার কিন্তু এটা পুরো 10 নাম্বার 450 কি করে হচ্ছে
যোগ করে সিটটা যোগ কর, ওই তো দেখ 2000 এর 3000, 3000 4000, 4450 তো হচ্ছে। এগুলো মাইনাস করতে থাকে, এটাই 14050, এটাই 10162, 9007 আর 5831, টোটাল হচ্ছে 25000। এটাকে কি বলে বল, এটাকে কি বলে? এটাকে বলে শেয়ার অফ জয়েন্ট এক্সপেন্সেস বা জয়েন্ট কস্ট। মোটামুটি মাথায় ঢুকে যাবো না, ঢুকে তোমাদের অঙ্কটা ভালো করে করবি। আমি বললাম এটা কি বললাম, ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বললাম ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে করবি। বাড়িতে আরো একবার প্র্যাকটিস করবি। কখন প্র্যাকটিস করবি? আগের যে সমস্ত ভিডিওগুলো আছে সব করা দেখা হয়ে যাবে, সব করা দেখা হয়ে যাবে, তারপর নতুন করে না দেখে করবি। দরকার আরেকবার দেখে নিবি, না দেখে করবি, কারণ এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষায় আসবে।